সালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু জাকিস টিউটোরিয়াল। আমি ইশতিয়াক আলম জাকি, পড়ালেখা করছি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের অধ্যায় 2, অধ্যায় 3 এবং অধ্যায় 4 অর্থাৎ গতি, বল এবং কাজ, ক্ষমতা ও শক্তি এই তিনটা অধ্যায়ের উপর একদম বেসিক টু প্রো অর্থাৎ বেসিক থেকে সিকিউ যেভাবে তোমাদেরকে লেখা লাগবে পরীক্ষার হলে এটা দেখিয়ে দিব। তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের জন্য উপকৃত হবে। আজকের ক্লাসটা কাদের জন্য? আজকের ক্লাসটা মেইনলি হইলো যারা এতদিন কিছুই পড়ো নাই, এসএসসি 26 যাদের পরীক্ষা চলে আসছে তাদের জন্য, এবং যারা আগে পড়া হয়েছে এই ক্লাসটা করার ফলে আমি বিশ্বাস করি তোমাদের এটা রিভিশন হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো এখানে তোমাদের গতি, বল আর তোমার গতি, বল আর কাজ, ক্ষমতা, শক্তি পড়ানো হবে। তো এগুলার বেসিক তো শুরু করব, মানে বেসিক মানে এত বেসিক না, তোমাদের আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য একদম বেসিক প্লেলিস্ট দেয়া আছে। তো এখানে শুধু তোমাদেরকে আমি সূত্র এবং সূত্রের ব্যাখ্যা এবং সিকিউ সলভ করে দিব। ওকে, তো চলো শুরু করা যাক। তো প্রথমেই যে চ্যাপ্টারটা আছে এটা হলো নাম হলো কি গতি। তো চ্যাপ্টার 2 হলো গতি। তোমরা ক্লাস 9 পড়ছো, ক্লাস 10 পড়ছো, এর মধ্যে প্রত্যেকবার যখনই পরীক্ষায় বসছো সিলেবাসে গতি অধ্যায় আছে মানেই সিকিউ একটা আসছে। তো তোমার এখানে এই অধ্যায় থেকে সিকিউ তোমার একটা বা দুইটা আসবেই, একটা তো মাস্ট আসবেই, দুইটাও আসতে পারে। ওকে, আর এমসিকিউ কয়টা আসবে? এমসিকিউ তোমার মিনিমাম 4 থেকে 5টা এই অধ্যায় থেকে আসবে। তো এই এমসিকিউ এর জন্য আমার কমপ্লেক্ট দুইটা ক্লাস আছে, দুইটা বেসিক ক্লাস আছে। এই দুইটা ক্লাসের তোমরা নোট ভালো করে দেখবা, নোট করবা, ইনশাল্লাহ আশা করি তোমরা একদম এ টু জেড পারবা। এইটা নিয়ে তোমাদের কোনো আর সমস্যা হওয়ার আর কোনো কথা না। তো চলো শুরু করা যাক। তো এখানের মধ্যে তোমার প্রথম যে জিনিসটা আছে, আমাদের এখন একদম বেসিক থেকে পড়ার সময় না, আমরা এখন পাই টু পাই যেগুলো কোয়েশ্চেন আসবে যেই সূত্র থেকে এই সূত্রগুলো জাস্ট জানার চেষ্টা করবো। তো এখানের মধ্যে চ্যাপ্টার 2 পড়তেছো মানে অতিক্রান্ত দূরত্ব সংক্রান্ত সূত্র তোমার জানতেই হবে। তো এই জায়গার মধ্যে অতিক্রান্ত দূরত্বকে আমরা প্রকাশ করি কি দ্বারা? অতিক্রান্ত দূরত্বকে আমরা প্রকাশ করি এস দ্বারা। তো এটা কি? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে তিনটে অতিক্রান্ত দূরত্বের তিনটে সূত্র আছে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, আরেকটা কি আছে এস ইকুয়াল টু ভিটি। তো এই জায়গার মধ্যে এই দুইটা হইলো সমত্বরণে, যদি গাড়িটা সমত্বরণে চলে, অর্থাৎ গাড়িটা যদি ত্বরণ মানে ত্বরণগুলো সেম থাকে বা এটা যদি ত্বরণ হয়, তাইলেই এই দুইটা সূত্র অতিক্রান্ত দূরত্ব মানে বের করার জন্য এই দুইটা ব্যবহার করা যাবে। তো এখানের মধ্যে এস দ্বারা কি বোঝায় অতিক্রান্ত দূরত্ব, ইউ দ্বারা আদিবেগ, টি দ্বারা সময়, এ দ্বারা বোঝায় কি? এ দ্বারা বোঝায় ত্বরণ। এ দ্বারা কি বোঝায়? ত্বরণ। তাহলে ত্বরণ রে এ দ্বারা প্রকাশ করলে এটার একটা সূত্র আছে। ত্বরণের যে সূত্র এটা হলো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এই যে সূত্রটা আছে এটা তোমরা ভালো করে মনে রাখার চেষ্টা করবে, আশা করি তোমরা জানো। এবং ত্বরণের এককটা কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। কিন্তু এই জায়গার মধ্যে আরেকটা কোয়েশ্চন আছে, এই যে বেগ আছে না, আদি বেগ, শেষ বেগ, এগুলো আছে না, এগুলোর একক কিন্তু একটাই, মিটার পার সেকেন্ড, এটা মনে রাখো। তো এই মিটার পার সেকেন্ড স্কয়ার আর মিটার পার সেকেন্ড এইগুলার মাত্রাও মনে রাখা লাগবে। একটা হইলো এম এল, সরি, এখানের মধ্যে একটা হইলো তোমার এম টি ইনভার্স টু থার্ড ব্র্যাকেট, আর একটা হইলো এম টি ইনভার্স ওয়ান। এটা হলো বেগের আর এটা হলো ত্বরণের। তো এই যে জিনিসগুলো আছে এইগুলো একক মাত্রার ক্লাস আমার আলাদাভাবে ইউটিউবে দেওয়া আছে, তোমরা কাইন্ডলি একটু ইউটিউবটা চেক করে পেয়ে যাবা। ওকে, তো যাদের একক মাত্রার প্রবলেম, কারণ একক মাত্রা থেকে একটা এমসিকিউ মাস্ট আসবেই, মানে এটা কোনো নো ডাউট। ওকে, আচ্ছা, তো এই দুইটা সূত্র আমরা কি জন্য ইউজ করলাম? সমত্বরণের জন্য। আর এইটা কখন ইউজ করব আমরা? এইটা ইউজ করব আমরা সমবেগের জন্য। এটা কখন ইউজ করব? সমবেগের জন্য। যখন তার 5 সেকেন্ডেও তার বেগ 2 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ডেও তার বেগ 2 মিটার পার সেকেন্ড, অর্থাৎ তার সময় যাচ্ছে কিন্তু বেগ তার একই আছে, যখন এই জিনিসটা হবে তখন আমরা কি ইউজ করব? অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে এস ইকুয়াল টু ভিটি এই সূত্রটা ইউজ করব। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, এখন আসো পরন্ত এবং নিক্ষিপ্ত বস্তু সূত্রাবলী। আচ্ছা, পরন্ত জিনিসটা কি এবং নিক্ষিপ্ত জিনিসটা কি আশা করি একটু বোঝার চেষ্টা করি। আসো, তুমি যদি পরীক্ষায় খারাপ রেজাল্ট করো তাহলে কি হবে? তুমি যদি পরীক্ষায় খারাপ রেজাল্ট করো তাহলে আঙ্কেল আন্টি তোমাকে কি করবে? পদ্মা নদী থেকে টুপ করে ফেলে দিবে। তো যখন টুপ করে ফেলে দেওয়া হবে, অর্থাৎ যখন তোমার এইটা নিচের দিকে কাজ করবে, অর্থাৎ এইটা অভিকর্ষ ত্বরণের দিকে কাজ করবে, অভিকর্ষ ত্বরণ সব সময় নিচের দিকে কাজ করে, যখন এটা অভিকর্ষ ত্বরণের দিকে কাজ করবে তখনই এটাকে কি বলা হয়? এটা হলো পরন্ত। তখন এটা কি বলা হয়? পরন্ত।
তখন এটা জি এর দিকে কাজ করতেছে, মানে জি যেই দিকে যাইতেছে মানে পরন্ত বস্তুটাও একই দিকে যাইতেছে। আবার যদি তোমার একটা বল, তুমি কি করো খেলার মধ্যে, ধরো একটা বলটা থ্রো করলা উপরের দিকে, যখন এটা উপর দিকে তুমি থ্রো করলা তখন স্যার তোমার কি হইলো, এটা উপরের দিকে গেল। অর্থাৎ অভিকর্ষ ত্বরণ সব সময় নিচের দিকে কাজ করলেও যখন আমি অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে কাজ করব তখন এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা নিক্ষিপ্ত বস্তু। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখন এই জায়গার মধ্যে দুইটা কনসেপ্ট আমাদের জানতে হবে। যখন একটি গাড়ি চলে মাটির উপর দিয়ে তখন এটা আমরা কি বলি, আনুভূমিক। তখন আমরা এটা কি বলি, আনুভূমিক। ওকে। আর যখন উপর নিচের কোন সম্পর্ক চলে আসে তখন আমরা এটা কি বলি, উলম্ব। এটা কি বলি, উলম্ব। এখন আনুভূমিক ক্ষেত্রে ত্বরণটারে প্রকাশ করা হয় এ দ্বারা, আনুভূমিক ক্ষেত্রে ত্বরণটারে কি দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা, এবং অতিক্রান্ত দূরত্বরে প্রকাশ করা হয় এস দ্বারা। বুঝতে পারছো? বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এবং এই যে উলম্বের ক্ষেত্রে তখন এটা কি হয়, অভিকর্ষ ত্বরণের সাথে যখন তার কাজ চলে আসে তখন তার আর কোনো ত্বরণ থাকে না, তখন এটা অভিকর্ষ ত্বরণের সাথে সম্পর্কিত হয়ে যায়। অর্থাৎ তখন জি ইউজ হয় এবং তখন অতিক্রান্ত দূরত্ব হয় না, তখন অতিক্রান্ত উচ্চতা হয়, এই জন্য এটা এইচ ইউজ হয়। অর্থাৎ এর পরিবর্তে জি ইউজ হয়। অর্থাৎ যখন আমার এটা আনুভূমিক বরাবর ত্বরণ থাকবে তখন এটা হবে এ, আর যখন এটা উলম্ব বরাবর ত্বরণ চলে যাবে তখন এটা জি এর সাথে সম্পর্কিত হয়ে যাবে। এবং এই জায়গার মধ্যে যখন আমার এটা তোমার আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব থাকবে তখন থাকবে এস, আর যখন এটা উলম্ব বরাবর চলে যাবে তখন এটা উচ্চতা চলে যাবে এইচ। আশা করি বুঝতে পারছো। তো এখন এই সূত্রগুলো যে আছে না, সূত্রগুলো তোমাকে ভালোভাবে জানতে হবে। এই যে ভি ইকুয়াল টু কি আছে, ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2 এস। ওকে। এখন যখন সূত্র এই তিনটা, আশা করি তোমার এই যে পাঁচটা সূত্রের কিন্তু ব্যাখ্যা পড়াইছিলাম, আমি পাঁচটা সূত্রের ব্যাখ্যা বেসিক ক্লাসে পড়াইছিলাম। তো বেসিক ক্লাস তোমাদের যাদের একদম বেসিকে দুর্বলতা, এইটা জাস্ট টান দিয়ে দেখে আসবা, বেশি সময়ের ক্লাস না। তবে এখানে আমি একটু ইনক্লুড করি যে আমাদের সূত্রাবলী আছে পাঁচটা। সূত্রাবলী কয়টা আছে? পাঁচটা। এখন এই যে পাঁচটা সূত্রাবলী আছে, পাঁচটা সূত্রাবলীর মধ্যে তোমার অতিক্রান্ত দূরত্বের কয়টা আছে? দুইটা আছে। একটা আছে ত্বরণের ক্ষেত্রে, একটা আছে কি সমবেগের ক্ষেত্রে। আচ্ছা, তখন এই যে তিনটে সূত্র আছে না, এই তিনটে সূত্রকে আমরা নিক্ষিপ্ত এবং পরন্ত বস্তুর ক্ষেত্রেও আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। কেমনে করতে পারি? যেমন ধরো এখানে কি বলা আছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এটা কখন ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই এটা আমরা কখন ইউজ করি, যখন আমরা এটা আনুভূমিক বরাবর কাজ করি। এই আনুভূমিক বরাবর যখন আমরা নিক্ষিপ্ত করব তখন কি উপর নিচের কাহিনী চলে আসবে, তখন স্যার এর বদলে কি চলে আসে, জি চলে আসছে। এবং যখন আমরা নিক্ষিপ্ত করব তখন নিক্ষিপ্ত করলে কি অভিকর্ষ ত্বরণ কাজ করে এইদিকে, এবং নিক্ষিপ্ত করলে বিপরীত দিকে আমার এটা ফেলতেছি, তার মানে এইটা হবে অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে। এই জন্য এখানে কি বসছে, মাইনাস বসছে। আশা করি বুঝতে পারছো। তার মানে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এই ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এর বদলে হয়েছে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। এক নাম্বার পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি এখন হলো ইউ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। কখন হবে ইউ প্লাস জিটি, যখন তোমার পরন্ত বস্তু অর্থাৎ তোমাকে টুপ করে ফেলে দেওয়া হয়েছে তখন তোমার কি হয়েছে, অভিকর্ষ ত্বরণের দিকে কাজ করতেছে। যদি এটা অভিকর্ষ ত্বরণের দিকে কাজ করে তাইলে স্যার কি হবে, এটা অভিকর্ষ ত্বরণের দিকে কাজ করলে এইটা স্যার হবে তোমার পজিটিভ, এই জন্য এখানে বসছে প্লাস। তারপরে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এস আনুভূমিক, এস এর বদলে উচ্চতা হইলে উলম্ব হইলে কি হয়, এইচ হয়, এই জন্য আমরা কি লিখছি, এইচ লিখছি। ইউ আদি বেগ এখানে ইউ এর জায়গায় টি মানের সময় এটা টি এর জায়গায় টি, এবং এই জায়গার মধ্যে যেহেতু নিক্ষিপ্ত এই জন্য মাইনাস বসিয়েছি, হাফ এর জায়গায় জি বসিয়েছি টি স্কয়ার। তো আবার এই জায়গায় এস এর জায়গায় এইচ, এখানে যেহেতু পরন্ত তার মানে অভিকর্ষ ত্বরণের দিকে তার মানে প্লাস, আর জি এর জায়গায় জি টি স্কয়ার, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s। আর এখানে কি হবে, নিক্ষিপ্ত হইলে ভি স্কয়ার ইকুয়াল টু স্কয়ার, এখানে একটা খালি জায়গা জি টু জি এইচ। তো এখানের মধ্যে কি হবে, নিক্ষিপ্ত হইলে মাইনাস আর পরন্ত হইলে কি হবে স্যার, প্লাস হবে। আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো, তোমাদেরকে এই সূত্রগুলা ভালো করে মনে রাখতে হবে। ওকে। তো চলো আমরা এখন আমাদের প্রশ্নে চলে যাই। তো দেখো, এটা একটা জাতীয় প্রশ্ন, তোমাদেরকে এখন যে প্রশ্নটা সলভ করে দিছি এটা একটা জাতীয় প্রশ্ন। কেমনে এটা তোমাদের জাতীয় প্রশ্ন, কারণ হইলো আমি যখন এসএসসি পরীক্ষা দিছিলাম তখন আমার 4টা মার্কসই কাটা গেছিল, এই 4টা মার্কসই এই প্রশ্নের ঘ নাম্বারে কাটা গেছিল। তো এই যে প্রশ্নটা, এই প্রশ্ন যে তোমার গ নাম্বার এখন যে প্রশ্ন দেখতে পাচ্ছ, এই কারণে আমার 4টা মার্কস কাটা গেছিল। তো আসো আমরা শুরু করি।
তো এখানের মধ্যে কি দিয়ে দিছে, এখানের মধ্যে বলছে গাড়িটি সময়ের সাথে প্রাপ্ত বেগের সারণী নিম্নরূপ। এখন গাড়িটি 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। এখন আমার এখানে কি দেয়া আছে, 0 সেকেন্ড দেয়া আছে, 20 সেকেন্ড দেয়া আছে, 40 সেকেন্ড, 60, 80, 100, 120 দেয়া আছে। কিন্তু আমাকে কি বলা হয়েছে, আমাকে বলা হয়েছে গাড়িটি 1 মিনিট 20 সেকেন্ড সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করে। এখন আমাকে জানা লাগবে যে 1 মিনিট 20 সেকেন্ড সমান কত সেকেন্ড। তাহলে এটা কত, 1 মিনিট 60 সেকেন্ড আর 20 সমান হলো 80 সেকেন্ড। অর্থাৎ আমার জানা লাগবে এখন গাড়িটি 80 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। ওকে, এখন আমাদের কাজ করা লাগবে, এখন আমাদের এই জায়গাটার মধ্যে অ্যানালাইসিস করতে হবে। কি অ্যানালাইসিস করতে হবে, আমাদের অ্যানালাইসিস করতে হবে যে এটা কতটুকু কত সময় কি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, এটা সমত্বরণে কতক্ষণ গেছে, সমবেগে কতক্ষণ গেছে, সমমন্দনে সমত্বরণে যা আছে কতক্ষণ গেছে। আসো দেখি, এই যে 0 সেকেন্ডে 0, 20 সেকেন্ডে 4, 40 সেকেন্ডে 8, 60 সেকেন্ডে 12। দেখো এই যে 60 সেকেন্ড পর্যন্ত, 60 সেকেন্ড পর্যন্ত আমাদের গাড়ির বেগ একই হারে বৃদ্ধি পাইতেছিল। তার মানে 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত আমার গাড়ির বেগ কি হইতেছিল, সমত্বরণে যাচ্ছিল। তার মানে লেখা লাগবে যে এখানে 0 সেকেন্ড থেকে 60 সেকেন্ড পর্যন্ত আমার গাড়িটি কি যাচ্ছিল, সমত্বরণে যাচ্ছিল। তাহলে সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব কি হয়, s1 ইকুয়াল টু কি হয়, ut প্লাস হাফ এটি স্কোয়ার u প্লাস v বাই 2 ইন্টু টি। তোমাদের যেইটা ইচ্ছা তোমরা এইটা ইউজ করতে পারো। তো এখানে আসো ut প্লাস হাফ এ টি ওয়ান স্কোয়ার। এখন আসো ইউ মানে কি, আদিবেগ, আদিবেগ কত, এখানে আদিবেগ তো 0, তার মানে 0 মিটার পার সেকেন্ড। তারপরে হইলো টি এর মান, টি ওয়ান এর মান কত, এখানে টি ওয়ান এর মান হইলো 60 মাইনাস 0 সেকেন্ড, অর্থাৎ হইলো কত, 60 সেকেন্ড। আমি কাজ করতেছি কি নিয়ে, এই 60 সেকেন্ড নিয়ে কাজ করতেছি, কিন্তু এই 80 সেকেন্ড নিয়ে কাজ করতেছি না এখন। আমি কারণ দেখছি যে 0 থেকে 60 পর্যন্ত এটা কি হয়েছে, অতিক্রান্ত দূরত্বটা তোমার মানে সমতরণে হয়েছে, এই জন্য। তো এখানে টি ওয়ান দিলাম, আদিবেগ দিলাম। এখন স্যার আমার এ এর মানটা বার করতে হবে, আমার এ ওয়ান এর মান বের করতে হবে। এখন এখানে শেষ বেগটা কত, মানে ভি এর মান কত, শেষ বেগটা 60 সেকেন্ডের ক্ষেত্রে শেষ বেগ হলো 12, তাইলে 12 মিটার পার সেকেন্ড। ওকে, 12 মিটার পার সেকেন্ড। তো এখন আমার ত্বরণ বের করা লাগবে, তাহলে ত্বরণ কেমনে বের করে, a ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে ভি এর মান কত, 12 মাইনাস 0 ডিভাইডেড বাই 60। তাহলে এটা কত আসে, 12 মাইনাস 0 ডিভাইডেড বাই 60, এটা আসে 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার, নট মিটার পার সেকেন্ড। ওকে, তো আমি এ এর মানও পেয়ে গেলাম। এখন আমি জাস্ট মান বসাবো এখানে। তাহলে এখানে কত আসবে, এটা 0 চলে আসবে না, ইউ এর মান 0 বসাইলে টি এর সাথে গুণ করলেই তো 0 চলে আসবে, প্লাস হাফ এ এর মান কত, 0.2 ইনটু টি এর মান কত, টি এর মান কত এখন 60 সেকেন্ড, তাহলে 60 স্কয়ার। ওকে, তাহলে হাফ 60 স্কয়ার, এটার সাথে এটা 30, দাঁড়াও একটা মিনিট আমি ক্যালকুলেশন করে ফেলি। আচ্ছা, এটা হলো 360 মিটার, 360 মিটার। ওকে, এখন আসো নেক্সট স্লাইড। মানে আমরা এখন কি করছি, 60 সেকেন্ড পর্যন্ত বের করছি। এখন আমার 60 থেকে 80 বের করা বাকি আছে না, 60 থেকে 80 বের করা বাকি আছে না, এখন আমি 60 থেকে 80 বের করবো। তাইলে আমার 60 থেকে 80 সেকেন্ড পর্যন্ত কি হয় দেখি, 60 সেকেন্ডেও তার 12, আবার 80 সেকেন্ডেও তার কত বেগ, কত 12। তার মানে কি এখানে কোনো বেগের পরিবর্তন হয়েছে না। যখন আমি কি বলছি, যখন তোমার বেগের পরিবর্তন হবে না, তখন এটা কি হবে, এটা হবে সমবেগ। এই জন্য এখানে কি হয়েছে, সমবেগ গেছে। তার মানে আমার কি লেখা লাগবে, 60 সেকেন্ড থেকে 80 সেকেন্ড পর্যন্ত গাড়িটি কি গেছে, সমবেগে গেছে, সমবেগে চলছে। হ্যাঁ, তাহলে অতিক্রান্ত দূরত্ব কি হবে, s2 ইকুয়াল টু vt2। তাহলে এখানে বেগ কত, 12, 12 মিটার পার সেকেন্ড, আর টি2 এর মান কত, 80 মাইনাস 60 সেকেন্ড সমান কত, এখানে 20 সেকেন্ড। তাহলে এখানে কত আসলো, 12 ইন্টু 20 সেকেন্ড, তাহলে এখানে কত আসলো, 240 সেকেন্ড। ওকে, তাইলে মোট অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু কি, s1 প্লাস s2। এখানে পেলাম 360, আর এখানে পেলাম 240। তার মানে এখানে মোট অতিক্রান্ত দূরত্ব কত হইলো, 400, 600। এখানে মোট অতিক্রান্ত দূরত্ব হলো 600 মিটার। বুঝতে পারছো, এই হইলো মোট অতিক্রান্ত দূরত্ব, আনসার পেয়ে গেলাম, এটা হইলো এটার আনসার। এখন এই জায়গার মধ্যে মজার একটা বিষয় বলি তোমারে, অনেকে কি করবে, অনেকে এই যে 80 পর্যন্ত এসে থামবে না, এইখানে এসে না থাইমা এরা এই 100, 120ও চলে যাবে। আসলে তোমার কাছে কিন্তু 120 চাই নাই, কথাটার মধ্যে পেস দিয়ে দিছে 1 মিনিট 20 সেকেন্ড। আমরা কি মনে করবো 1 মিনিটে 100 সেকেন্ড আর 20 সেকেন্ড মানে 120 সেকেন্ড, আসলে এটা না, 1 মিনিট সমান 60 আর 20 সমান 80। বুঝতে পারছো, এখন আরেকটা প্রশ্ন করছে, গাড়িটির গড় বেগ নির্ণয় করো। গাড়িটির গড় বেগ নির্ণয় করা একদম ইজি, গাড়িটির গড় বেগ নির্ণয় করা কি একদম ইজি। তাহলে গাড়িটির গড় বেগ সমান কি হবে,
গাড়িটির গড়বেগ সমান হবে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব সমান কত? 360 প্লাস 240, আর মোট অতিক্রান্ত দূরত্ব সমান কত? এখানের মধ্যে মোট হইলো তোমার 60 সেকেন্ড আগে গেছে, এখন গেছে 20 সেকেন্ড, মোট 80 সেকেন্ড। ওকে, তার মানে এটা কত হইলো? 600 ডিভাইডেড বাই 80, মনে হলো 5 4 40, 6 40, 7 56, 7.5 মিটার পার সেকেন্ড। এটা হইলো তোমার কি? এটা হইলো তোমার গাড়িটির মোট অতিক্রান্ত, সরি, গড় বেগ, আর এটা হলো গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব। আশা করি তোমরা ইনশাআল্লাহ এই ম্যাথটা বুঝতে পারছো। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, যদি বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে জানাবা। নেক্সট, তো ঘ নাম্বার প্রশ্নে অনেক সুন্দর একটা প্রশ্ন করছে, উদ্দীপকের তথ্যের ভিত্তিতে গাণিতিক বিশ্লেষণ করো এবং লেখচিত্র অঙ্কন করো। তাহলে কি করা লাগবে? আগে আমার গাণিতিক বিশ্লেষণ করতে হবে, কিভাবে কি গেল, গাড়িটা কত ত্বরণে গেল, কত মন্দনে গেল। তারপর কি করা লাগবে? আমার লেখচিত্র অঙ্কন করা লাগবে। জিনিসটা খুবই সুন্দর এবং খুবই সুন্দর একটা প্রশ্ন। এই যে তোমার কোয়েশ্চনটা করে দিয়েছি ভাই, এটা মনে হইতেছে একদম ইজি। পরীক্ষার হলে কি প্যানিক হয়ে যাবা? না, পারবা না। সো এটা বাসায় একবার হইলেও প্র্যাকটিস করে যাবা। ওকে, যে কোনো দুইটা বোর্ডে আসবেই, মাস্ট মাস্ট আসবেই। ওকে, তো আসো এখন এটা কেমনে তথ্যের ভিত্তিতে করা যাবে। প্রথমে আমার এটা পার্ট পার্ট করে করতে হবে। প্রথমে 0 থেকে 20 করতে হবে, 20 থেকে 40 করতে হবে, 40 থেকে 60 করতে হবে, 60 থেকে 80 করতে হবে, 80 থেকে 100 করতে হবে, এবং 100 থেকে 120 করতে হবে। অর্থাৎ এখানে কয়টা পোরশন হবে? 1 2 3 4 5 6, মোট 6টা পোরশন বের হবে। অর্থাৎ আমার 6টার ত্বরণ বের করতে হবে, 6টার ত্বরণ বের করে এর বিশ্লেষণ করতে হবে এবং লেখচিত্র লিখতে হবে। তার মানে আমি একটা একটা করে ত্বরণ বের করি। তাহলে A1 সমান কি হবে? A1 সমান হবে V1 মাইনাস E1 ডিভাইডেড বাই T1। এখন দেখি V1 এর মান কত। এখন আমার কাজ করতেছি 0, মানে 0 থেকে 20 পর্যন্ত। তার মানে এটা কত? আদি বেগ হইলো 0 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কি হইলো? শেষ বেগ হইলো 4 মিটার পার সেকেন্ড, মানে এটা হইলো 4 মিটার পার সেকেন্ড। U1 V1 এবং T1 এর মান কত হইলো? প্রথমে কি করতেছি? 20 সেকেন্ড করতেছি না, তার মানে 20 সেকেন্ড। তার মানে এখানে কত হবে? 4 মাইনাস 0 ডিভাইডেড বাই 20 সমান হইলো এটা কত? 0.5 না কত আসে? 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, নট মিটার পার সেকেন্ড। ওকে, আমি কি করলাম? আমি A1 এর মান বের করলাম। এখন আমার কি করা লাগবে? এখন 20 থেকে 40 এর মান বের করা লাগবে। এখন এখানে কত? 0 থেকে 20। এখন আমার কি করতে হবে? 20 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের মান বের করা লাগবে। তাহলে A2 এর মান কি হবে? V2 মাইনাস U2 ডিভাইডেড বাই T2। এখন V2 এর মান কত? V2 এর মান হইলো তোমার, আচ্ছা আগে U2 এর মান লিখি। U2 এর মান কত? 4। U2 এর মান কত? 4 মিটার পার সেকেন্ড। এখন আমার কাজ কি? এই 20 এবং 40 এর মধ্যে, তো 20 এবং 40 এর মধ্যে আমার কি আদি বেগ হইলো 4 এবং শেষ বেগ কত? 8 মিটার পার সেকেন্ড। আর সময় কত? T2 ইকুয়াল টু হইলো 40 মাইনাস 20 সেকেন্ড, অর্থাৎ হইলো 20 সেকেন্ড। তার মানে এখানে কত আসবে? এখানে আসবে তোমার 8 মাইনাস 4 ডিভাইডেড বাই 20, এখানে আসবে হইলো তোমার 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে আমি কি দেখতে পাচ্ছি? 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আবার 20 থেকে 40 পর্যন্ত 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আসো নেক্সট। তো আমার কি হইলো? 20 শেষ, 40 শেষ। এখন আমার 40 থেকে 60 পর্যন্ত, এখন আমার কি করা? 40 থেকে 60 পর্যন্ত কাজ করা। এখন আমার 40 থেকে 60 পর্যন্ত কাজ করা না। আচ্ছা, এখন আমি 40 থেকে 60 পর্যন্ত করি। 40 সেকেন্ড থেকে 60 সেকেন্ডের কাজ হবে এখন। তাইলে এই জায়গার মধ্যে কি হবে? A3 ইকুয়াল টু কি হবে? V3 মাইনাস U3 ডিভাইডেড বাই T3। ওকে, তো এখানে V3 কত হবে? এখন U3 এর মান কত? আদি বেগ হইলো 8 মিটার পার সেকেন্ড, এবং শেষ বেগ অর্থাৎ V3 এর মান কত? 12 মিটার পার সেকেন্ড। আর T3 এর মান কত? T3 এর মান হইলো 60 মাইনাস 40 সেকেন্ড সমান হইলো 20 সেকেন্ড। ওকে, তার মানে এটা কত আসবে? এটা আসবে 12 মাইনাস 8 ডিভাইডেড বাই 20 সমান হলো 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এই হইলো একটা কাহিনী। এখন আসো A4 এর ক্ষেত্রে। A4 কার কার হবে? এখন হবে 60 আর 80 এর A4 হবে। তার মানে 60 সেকেন্ড থেকে 80 সেকেন্ড পর্যন্ত। তার মানে এটা কি হবে? V4 মাইনাস U4 ডিভাইডেড বাই T4। তাহলে V4 এর মানটা কত? V4 এর মান, সরি, U4 এর মান হবে তোমার কত? 12। V4 এর মান হবে কত তোমার? 12। তার মানে, আর এখানে টাইম কত হবে? T4 ইকুয়াল টু হবে 80 মাইনাস 60 সমান আবার এটাও 20 সেকেন্ড। তার মানে এখানে কত হবে? 12 মাইনাস 12 ডিভাইডেড বাই 20, যেহেতু এটা 0 আসে তাহলে মানে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এটা হইলো সমবেগে। আগের গুলা কি হয়েছে? আগের গুলা যেহেতু ত্বরণ আছে এবং এটা পজিটিভ ত্বরণ, তার মানে দুই তিনটেই কি হয়েছে? ত্বরণ হয়েছে।
এবং এটা কি হয়েছে, সমবেগে হয়েছে। F4 এর মান বের করলাম। এখন আমি 60 থেকে 80 পর্যন্ত বের করছি না, এখন আমার কি করা লাগবে, এখন আমার কাজ করা লাগবে 80 থেকে কি করা লাগবে, 80 থেকে 100 পর্যন্ত করা লাগবে এবং 100 থেকে 120 পর্যন্ত করা লাগবে। আচ্ছা আসো, এখন আমরা 80 থেকে করি, তার মানে 80 সেকেন্ড থেকে কত সেকেন্ড পর্যন্ত, 100 সেকেন্ড পর্যন্ত। এটা কত হবে, এখানে A5 হবে। A5 সমান কত হবে, V5 মাইনাস U5 ডিভাইডেড বাই T5। তার মানে U5 এর মান কত, U5 এর মান হইল 12, V5 এর মান হইল কত 6 এবং T5 এর মান হইল 100 মাইনাস 80। সেখানে কিন্তু মিটার পার সেকেন্ড এগুলা লিখো ভাই, এগুলা না লিখলে ঘাটতেরা স্যার হইলে মানে স্যার মেজাজ খারাপ থাকে দিলে কিন্তু 1 মার্কস কাইটা দিবে। তো এখানে 20, তো এখানে কত হবে, এখানে তোমার 6 শেষ ভাগ 6 মাইনাস 12 ডিভাইডেড বাই 20। তার মানে এটা কত আসবে, 6 বাই 20 সমান হবে মাইনাস 0.3, মাইনাস 0.3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এটা কি হইলো স্যার, এইটা হইলো তোমার মন্দন, যেহেতু এখানে মাইনাস আছে তার মানে এটা হইলো কি মন্দন। তারপরে A4 বের কর, A5 বের করলাম, এখন A6 বের করব। এখন হইলো 100 সেকেন্ড থেকে 120 সেকেন্ড। ওকে, মানে A6 সমান কি হবে, V6 মাইনাস U6 ডিভাইডেড বাই কত, T6। তার মানে এটা কত হবে, V6 এর মান কত, V6 এর মান সরি U6 এর মান হইলো 6 মিটার পার সেকেন্ড, V6 এর মান হইলো 0 মিটার পার সেকেন্ড। আর T6 এর মান কি হইলো, T6 এর মান হইলো 120 মাইনাস 100 সেকেন্ড সমান হইলো 20 সেকেন্ড। তার মানে এটা আবারও সেম, তার মানে 6 মাইনাস 0 ডিভাইড বাই 20, এটা আসবে মাইনাস 0.3 মিটার পার সেকেন্ড স্কয়ার। যেহেতু এটা মাইনাস আছে তার মানে এটা হইলো মন্দন। ওকে, আচ্ছা এ পর্যন্ত আশা করি তোমাদের ক্লিয়ার। কি বলছে, গাণিতিক বিশ্লেষণ করো, আমি এতক্ষণ ধরে বিশ্লেষণ করলাম, একদম 0 থেকে 120 সেকেন্ড পর্যন্ত আমি কি করলাম, বিশ্লেষণ করলাম। এখন আমার কাজ কি হবে, একটা লেখচিত্র রাখতে হবে। এর আগে আমি এটা সম্পূর্ণটাকে আমি আবার সবার সামনে ব্যাখ্যা করে দেই যে আমার A1 কি পাইছিলাম 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার, A2 ও পাইছিলাম 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার, A3 ও পাইছিলাম 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। যেহেতু সবগুলা পজিটিভ এর মান, তার মানে এগুলা কি, সবগুলা হচ্ছে ত্বরণ। ওকে, আর A4 কি পাইছিলাম, A4 পাইছিলাম 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে যেহেতু এটা 0 তার মানে এটা হলো সমবেগ। আর A5 এবং A6, A5 0 মাইনাস 0.3 আর A6 হইলো মাইনাস 0.3 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাও মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কি মন্দন। ওকে, আশা করি ক্লিয়ার, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন বলছে লেখচিত্র অঙ্কন করো। আচ্ছা আমরা আসলে লেখচিত্র অঙ্কন করি। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো, এগুলা লিখবা যে ত্বরণ, এগুলো মানে ব্যাখ্যা করে এলাবোরেট করে লিখবা। আমি তোমাদের সময় স্বল্পতার কারণে এখন দেখাই দিচ্ছি না। আচ্ছা, এখন আমাদের করণীয় কি হবে, এখন আমাদেরকে একটা এইদিকে একটা লম্বা টান দিতে হবে, এই দিকে একটা লম্বা টান দিতে হবে, দিলাম। এখন এটা হলো কত, কোন এক্সিস, এটা হলো ওয়াই এক্সিস এবং এটা হলো কি এক্স এক্সিস। তো এখানের মধ্যে এটা হলো 0, এটা হলো 0.2, এটা হলো 0.3, আর এখানে কত হইলো, এখানে হইলো মাইনাস 0.1 মাইনাস 0.2, এটা হইলো মাইনাস 0.3। ওকে, তো এখানে আমাদের প্রথমে কি 20, পরে হইলো 40, পরে হইলো 60, পরে হইলো 80, পরে হইলো 100, পরে হইলো 120। ওকে, তো এখন আমরা এদিকে কি দিছি, এদিকে আমরা দিছি তোমার ব্যাগ, এদিকে কি দিছি, এদিকে দিছি তোমার সময়, এদিকে কি দিছি সময়, আর উপরের দিকে কি দিছি ব্যাক, ওয়াই এক্সিস সমান ব্যাক। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা কি লিখছিলাম, A1 এ কত পাইছিলাম 0.2, অর্থাৎ A1 সমান প্রথম 20 সেকেন্ডে পাইছিলাম কত 0.2, তারপরে 40 সেকেন্ড অর্থাৎ A2 ও পাইছিলাম 0.32 এবং A3 ও পাইছিলাম 0.2। কিন্তু স্যার A4 এ এসে পাইছিলাম 0, অর্থাৎ সমবেগ, এই জন্য এটা এখানের মধ্যে বিন্দুটা পড়ছে। এবং 100 সেকেন্ডে পাইছিলাম মাইনাস 0.3, 120 সেকেন্ডেও পাইছিলাম মাইনাস 0.3। তারপরে কি করবা স্যার, তারপরে এগুলারে একসাথে তোমার কি করবা, মিলাই দিবা, একসাথে কি করবা, মিলাই দিবা। তাইলেই তোমার এটা কি হয়ে গেল, একটা ভালো লেখচিত্র তোমার হয়ে গেল। এইটাই হলো তোমার আনসার। তো এখানের মধ্যে লিখবা যে জাস্ট একটু লিখবা যে এক্স এক্সিস বরাবর কি নিছো, ওয়াই এক্সিস বরাবর কি নিছো এবং এগুলাকে এত মান ধরে এটারে করে ফেলবা। তোমাদেরকে যদি গ্রাফ পেপার দেওয়া হয় তাইলে ভালো, যদি না দেওয়া হয় তাইলে আমি যেভাবে করছি এইভাবে করে ফেলবা। আশা করি এই ম্যাথটা এখানেই সলভ। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। আসো আমরা নেক্সট ম্যাথে যাই। কি প্রশ্ন করছে, শিক্ষা সফরে যাওয়ার জন্য দুইটি বিদ্যালয়ের শিক্ষার্থী একই সময়ে একই দিকে যথাক্রমে এ ও বি দুইটি বাস যোগে যাত্রা শুরু করলো। অর্থাৎ
একটা বিদ্যালয়ে এ আর একটা বিদ্যালয় বি অর্থাৎ দুইটি বাসে যাত্রা শুরু করলো একই দিকে এবং একই সময়। এ বাসটি কি করলো? এ বাসটি 4 × 10⁻³ মিটার পার সেকেন্ড স্কোয়ার কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে তোমার কি করলো? যাত্রা শুরু করলো সুষম ত্বরণে। আর বি বাসটি কি করলো? 4 × 10⁻² কিলোমিটার পার সেকেন্ড বেগে সমবেগে কি করলো? গন্তব্যস্থলে পৌঁছালো। ওকে, এখন প্রশ্ন করছে কি যাত্রা শুরুর কত সময় পর বাস দুইটির বেগ সমান হবে? দেখো, বি এর বেগ পেয়ে গেছি না, অর্থাৎ একটার বেগ যদি পাওয়া যায় তাহলে নেক্সটটার বেগ অর্থাৎ আমার যদি এ এর বেগ সেম হয় তাইলেই তো দুইটার বেগ সমান হবে। তাইলে আমার বেগ কত পাইলাম? বেগ আমার হওয়া লাগবে 4 × 10⁻² কিলোমিটার পার সেকেন্ড। ওকে, আর এখন আসো, এটা হলো ত্বরণ। তো এটা ত্বরণের ক্ষেত্রে কি করা লাগবে? ও সরি, এখন আমাদের এই জায়গা বাদ, এখন আপাতত আমরা এখানে একটু স্টপ হই। এখন আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে এই প্রশ্নটার মধ্যে কোন সূত্রটা ইমপ্লিমেন্ট হবে। আসো অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে সূত্রগুলো বসাই। দেখি s = ut + ½ a স্কয়ার। দেখো এখানে কি কোনো টি এর সম্পর্ক আছে? নাই। তার মানে কি হবে? হবে, কিন্তু ut + ½ a আছে টি স্কয়ার। তোমরা s এর কি এখানে সম্পর্ক আছে? নাই। এজন্য এখানে s এর সম্পর্ক বসবে না। s = vt এটাও বসবে না, s = ut + ½ a স্কয়ার এটাও বসবে না, u + v/2 * t এটাও বসবে না। তাহলে কি বসতে পারে? v স্কয়ার = u স্কয়ার প্লাস 2as আছে এবং v = u প্লাস at আছে। দেখো, v স্কয়ার = u স্কয়ার প্লাস 2as আমি যদি এটা বসাই, এখানে s এর তো কোনো মান নাই, এখানে চায় নাই, এজন্য এটা আমার এখানে বসানো যাবে না। তাহলে আমার কি করা লাগবে? v = u প্লাস at বসানো লাগবে। কি করা লাগবে? v = u প্লাস at। এখন আমি এখানে v এর মান পাইলাম, a এর মান কত? 4 × 10⁻³ কিলোমিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এখন আমার t এর মান বের করা লাগবে। তো আমার আদিবেগ কিন্তু শূন্য, আদিবেগ কত? 0। ওকে, কিলোমিটার পার সেকেন্ড ধরতে পারো বা মিটার পার সেকেন্ড ধরতে পারো, এটা দ্বারা কোনো প্রবলেম নাই। আচ্ছা, তার মানে এখানে কি হবে? কত সময় পর বলছে, তাহলে টি কে আমার আলাদা করা লাগবে, তার মানে v - u / a। তাহলে v এর মান কত? 4 × 10⁻² - 0 / 4 × 10⁻³ অর্থাৎ টি এর মান হইল 10 সেকেন্ড। অর্থাৎ বাস দুটি 10 সেকেন্ড পর বেগ সমান হবে। বাস দুইটি 10 সেকেন্ড পর বেগ সমান হবে। ওকে, আচ্ছা, আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এখন এই ম্যাথের মধ্যে তোমাদের একটা খটকা লাগতে পারে। আমি বেসিক ক্লাসে বলছিলাম যেখানেই কিলোমিটার পার সেকেন্ড দেখবা সেখানেই মিটার পার সেকেন্ড নিয়ে নিবা। এটা খুবই ভালো কথা এবং আমি এটা বলছি, আমি স্বীকার করতেছি। কিন্তু এই ম্যাথে আমি কেন এটা নিলাম না? এটা নিতে পারতাম, এটা নিলে কোনো প্রবলেম নাই, নেই কেন বলি, এইখানেও দেখো বেগ অর্থাৎ এখানে হইলো তোমার মিটার পার সেকেন্ডের বদলে কিলোমিটার পার সেকেন্ড বসানো। আর এখানে মিটার পার সেকেন্ড স্কয়ারের ত্বরণে মিটার পার সেকেন্ড স্কয়ারের বদলে কিলোমিটার পার সেকেন্ড স্কয়ার বসানো। অর্থাৎ এটা কাটা, কিলোমিটার কাটা চলে যায়, এই জন্য আমি আর এটাকে নেই হেসেল বাড়াইনি। এটা তোমরা ইচ্ছা করলে এটা মিটার পার সেকেন্ডে নিতে পারো, নেওয়ার পরে করতে পারো। ওকে, আশা করি বুঝাতে পারছি। নেক্সট। আচ্ছা, এখন কি বলছে? শিক্ষা সফরে যাওয়ার জন্য দুইটি বিদ্যালয়ের শিক্ষার্থী, এইটা তো বললাম, প্রশ্নটা বললাম। তো বলছে 200 মিটার। এখন প্রশ্নটা আরেকটু ভালো করে এলাবোরেটলি বুঝা লাগবে আমাদেরকে। কি বোঝা লাগবে? কি বলছে? যাত্রাপথে দুইটি বাসে শিক্ষার্থীদের কতবার দেখা হবে? আমি কি জানি কতবার দেখা হবে? আমি কি এদের সাথে গেছিলাম? না। তাইলে আমার কি করা লাগবে? কতবার দেখা হবে এটা জানার জন্য আমাদেরকে প্রথমে লেখা লাগবে যে ধরি, আমি আর কি তোমাদেরকে একদম ধরে ফেললাম, যে ধরে কি করলাম, যাত্রা শুরুর টি সেকেন্ড পর, যাত্রা শুরুর টি সেকেন্ড পর দুইটি গাড়ি মিলিত হবে, গাড়ি মিলিত হবে। অর্থাৎ আমি যদি এটা টি এর মানটা বের করতে পারি তাইলেই বুঝতে পারবো এটা কত সময় পরে মিলিত হয়েছে এবং কত সময় পরে। এখানে কিন্তু একটা কনটেক্সট আছে। কনটেক্সটটা হইলো যে তুমি কিন্তু বলতে পারবা না যে স্যার আপনি আগে কি পড়াইলেন, আগে গ নাম্বার কি করলেন, গ নাম্বার বলছে দুইটির বেগ কত সময় পর সমান হবে, বেগ দুইটা সমান হয়েছে 10 সেকেন্ড পর। আমি বলছি কখন মিলিত হবে, আমি বললাম যে টি সেকেন্ড পর এটা মিলিত হবে। এখন টি সেকেন্ড পর এটা কেমনে মিলিত হবে, আসো আমরা দেখি। ধরো এটা হইলো এ গাড়ি, এ গাড়ি কি করছে, সুন্দর করে এখানে যে গন্তব্যস্থলে পৌঁছে গেছে। কিন্তু বি গাড়ি কি এই জায়গা থেকে শুরু করছে? না, বলছে একই দিকে একই সময়ে, বলছে একই দিকে একই সময়ে, বলছে কিন্তু একই জায়গা থেকে, এটা কিন্তু বলে নাই। কি বলছে? বি বাসটি 200 মিটার পিছন থেকে, অর্থাৎ বি বাসটি ধর এই জায়গা থেকে যাত্রা শুরু করে এই জায়গায় এসে পৌঁছালো। তার মানে দুইটা কি একই দিকে একই জায়গায় গিয়ে পৌঁছেছে, কিন্তু এ বাসটি এই পয়েন্ট থেকে এবং বি বাসটি 200 মিটার পিছন থেকে যাত্রা শুরু করছে।
বুঝতে পারছো? তাইলে এইটা ধরো বি বাস, তাইলে বি বাসের অতিক্রান্ত দূরত্ব কি হবে? বি বাসের অতিক্রান্ত দূরত্ব হবে S2। আর এইটা ধরো এ বাস, তাইলে এ বাসের অতিক্রান্ত দূরত্ব কত হবে? S1। এটা হইলো এ, এটা হইলো বি বাস। ওকে, তো এখন একটা জিনিস তুমি চিন্তা করো যে আমি এখানে কি লিখতে পারি? S2 ইকুয়াল টু 200 প্লাস S1 এটা লিখতে পারি। যেমন ধরো এই সম্পূর্ণটা যদি S2 হয়, তাইলে এইটার আমি বের করতে হইলে আমি S1 পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে, তারপরে আরো 200 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে, তার মানে 200 প্লাস S1। আশা করি এটা বুঝতে পারছো। যদি তোমরা না বুঝে থাকো তাহলে আমাকে প্রশ্ন করবা, ওকে? তোমাদের কমেন্ট সেকশন তো তোমাদের জন্য খোলাই। আর এই ক্লাসগুলো কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এটা জাকিস টিউটোরিয়ালের তোমার ধরো এটা প্রিমিয়াম ক্লাস সর্বোচ্চ, কারণ হলো তোমাদের যেহেতু সামনে পরীক্ষা আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা, এখন আসো, এখন আমাদের অতিক্রান্ত দূরত্ব বের করা লাগবে। ধরো আমি এখন প্রথম গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বের করলাম, প্রথম গাড়ির ক্ষেত্রে, হ্যাঁ, গাড়ি। তো অতিক্রান্ত দূরত্ব S1 সমান কি হবে? এখন দেখো এখানে কি বলছে, এ বাসটি অর্থাৎ প্রথম গাড়িতে এ, তার মানে এ বাসটি কি হয়েছে? এত কিলোমিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে। এখন আমি তার কি করলাম? ত্বরণ পাইলাম। তাহলে এ ইকুয়াল টু কত? 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 কিলোমিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমি কিলোমিটার পার সেকেন্ড স্কয়ারে কেমনে নিব? যদি আমি এটা 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ করে দিই, তাহলে এটা কই চলে গেল? মিটার পার সেকেন্ড স্কয়ারে চলে গেল। তার মানে এটা কত? এটার ত্বরণ হইলো 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝতে পারছো? আচ্ছা, এখন এর আদিবেগ কত? যেহেতু স্থির অবস্থান থেকে দুইটা শুরু করছে, তাইলে 0 মিটার পার সেকেন্ড। এখন টি এর মান কত? এখন আমরা কি করবো? S1 এর অতিক্রান্ত দূরত্ব কি হবে? S1 এর অতিক্রান্ত দূরত্ব হবে ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে ইউটি এর মান কত? এখানে 0 প্লাস হাফ এর ইন্টু এ এর মান কত? এখন এ এর মান পাইলাম 4 ইন্টু টি স্কয়ার। তো আমি তো টি এর মান জানি না, আমি কি বলছি? টি সেকেন্ড পর এটা মিলিত হবে। তো আমি টি এর মান জানি না, এই জন্য এটা কাটা গেলে 2, অর্থাৎ S1 এর অতিক্রান্ত দূরত্ব পাইলাম 2 টি স্কয়ার। এটা এক নং সমীকরণ দিয়ে রাখা দিলাম। ওকে, আচ্ছা, এখন আসো তোমার প্রথম গাড়ির ক্ষেত্রে চলে গেল দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমরা কি লিখছিলাম? এখানে S2 ইকুয়াল টু 200 প্লাস S1। ওকে, ও দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে, তো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে S2 ইকুয়াল টু কি হবে? যেহেতু এইটা সমবেগে করছে, তার মানে VT হবে, VT2। তো এখন এখানে T2 কেন হইল না? কারণ হইলো দুইটারই তো টি সেম, এই জন্য T2 হইল না। তো তো এখানে বেগ কত দিল? 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। তো আমি এটা কি করবো? কিলোমিটার পার সেকেন্ডে না রেখে মিটার পার সেকেন্ডে, তাহলে 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ করলে মিটার পার সেকেন্ডে চলে গেল। তার মানে 40 মিটার পার সেকেন্ড। তার মানে এটা হলো 40 টি। এটা হলো 2 নং সমীকরণ। ওকে, আশা করি ক্লিয়ার। এখন আসল খেলা, আমি কি লিখছিলাম? S2 ইকুয়াল টু 2 না? তাহলে S2 ইকুয়াল টু 200 প্লাস S1। তার মানে এটা কি হবে? S2 এর মান কত পাইলাম? 40t ইকুয়াল টু 200 প্লাস S1 এর মান কত পাইছিলাম? S1 এর মান পাইছিলাম তোমার 2t স্কয়ার। আচ্ছা, এখন আমি এটা যদি মিডিল টার্মের সেক্টর নিয়ে যাই, তাহলে 2t স্কয়ার মাইনাস 40t প্লাস 200 ইকুয়াল টু কত? 0। তো এই জিনিসটারে তোমরা একটু মিডিল টার্ম করবা। তোমরা এটারে ক্যালকুলেটরের ইকুয়েশনও করতে পারো। যেমন ধরো আমি তোমাদেরকে যদি একটু দেখাই, জানি না তোমাদের এখানে এটা দেখা যাইতেছে কিনা। তো আচ্ছা, তোমরা একটা কাজ করবা, তোমরা ক্যালকুলেটরের মধ্যে শিফট দিবা, শিফট দিয়ে 5 দিয়ে 3 দিবা, তারপর ইকুয়েশন বসাবা, আনসার পাবা। ওকে, তো এটা একদম একদম তোমাদেরকে বলে দিলাম। তো এইটার মিডিল ফ্যাক্টর করার পরে টি এর মান আসে হইলো 10। ওকে, তো টি এর মান কত আসে? টি এর মান আসে তোমার 10। এটা কিভাবে আসলো? এখন যদি বলো যে স্যার আপনি পারেন না বা আপনি এই জন্য আমি তোমাদেরকে কি করি, সহজ বেশি একটু জাস্ট বইলা দিই এটা কেমনে হয়েছে। হ্যাঁ, তো এটা বইলা দিই। 2t স্কয়ার, এখানে 2t স্কয়ার আছে না, এই সম্পূর্ণটাকে যদি আমি 2 দ্বারা ডিভাইড করি, তাহলে কি হবে? টি স্কয়ার মাইনাস 20t প্লাস 100 ইকুয়াল টু কত? 0। হ্যাঁ, তো 100 ইকুয়াল টু 0। তো এখানের মধ্যে কি হবে? এখানের মধ্যে হবে তোমার টি স্কয়ার মাইনাস 10t মাইনাস 10t প্লাস 100 ইকুয়াল টু 0। তার মানে কি? টি টি মাইনাস 10 মাইনাস 10 টি মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি আসে? টি মাইনাস 10 টি মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে টি ইকুয়াল টু কি আসে? 10। অর্থাৎ এখানের মধ্যে বলবা যে টি এর মান কয়টা? টি এর মান একটি। তাহলে লিখবা টি এর মান একটি। যেহেতু টি এর মান একটি, তাহলে তারা যাত্রাপথে 10 সেকেন্ড পরে একবারই বাস দুইটি মিলিত হবে। যাত্রাপথে 10 সেকেন্ড, যাত্রাপথে 10 সেকেন্ড পরে বাস দুটি একবার মিলিত হবে। ভালো করে এটা লিখে দিবা, নাইলে কিন্তু 1 মার্কস কাটা দিবে। এটা সুন্দর করে এখানে লিখবা, স্বল্পতা এবং জায়গা কমে বিদায় লিখি নাই। বুঝতে পারছো? তাইলে কিন্তু কাইটা দিবে। মাইন্ড ইট। আচ্ছা,
এখন এই জায়গার মধ্যে তোমাদেরকে শিওর শর্ট প্র্যাকটিসের আমি কিছু প্রশ্ন দিয়ে দিব। যেহেতু তোমাদের পরীক্ষা চলে আসছে, আমি জানি তোমরা অনেক ফাঁকিবাজ আমার মতো। তো আমি আবার ফাঁকিবাজ ছিলাম ঠিকই, কিন্তু পরীক্ষার 5 মাস আগে এসএসসি পরীক্ষার ঘরবন্দি হয়ে গেছিলাম, শুধু আমার খাওয়া দাওয়ার পড়ালেখা, সারা বন্ডামি করছি, সারা একদম 9-10, তারপরে একদম পড়ালেখা একদম মনোযোগী হয়ে গেছে। তো আমি বিশ্বাস করি যেহেতু তোমাদের পরীক্ষার আর কিছুদিন বাকি, তাহলে তোমরা আর কোনো ভন্ডামি না কইরা একদম শুধু পড়বা, শুধু পড়বা, শুধু পড়বা। তো চ্যাপ্টার 2টা কিন্তু একদম খুবই হট টপিক এবং খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে একটা বা দুইটা সিকিউ মাস্ট বি আসবেই, সো দ্যাট তোমাদেরকে সিকিউ একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। আমি যে 2 টাইপের সিকিউ প্র্যাকটিস করাইলাম, এই 2 টাইপের সিকিউ তো করবা করবা মাস্ট করবা। এবং এরই সাথে সকল বোর্ড 25, অর্থাৎ 25 সালে 8টা বোর্ড আছে, 8টা বোর্ডের সিকিউ করবা। চট্টগ্রাম বোর্ডেরটা করবা, যশোর বোর্ডের 23-এরটা করবা, চট্টগ্রাম বোর্ড 24-এরটা এবং দিনাজপুর বোর্ড 23-এরটা করবা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই 11টা মোট, এই 11টা সিকিউ মাস্ট প্র্যাকটিস করবা, বাসার মধ্যে না দেখে প্র্যাকটিস করবা। যদি না বুঝো তাহলে আমাকে জানাবা, আমি তোমাদেরকে শুধু এই একটা সিকিউর উপর শুধু একজনের জন্য হলেও অন্তত ক্লাস দিয়ে দিব। বুঝতে পারছো আমার কথা? আশা করি বুঝতে পারছো। তো এখন আমাদের চ্যাপ্টার 2 শেষ, আমরা চলে যাব কই? আমরা চলে যাব আমাদের অল অ্যাবাউট বলে। তো আমাদের চ্যাপ্টার 3 চলে আসলো। চ্যাপ্টার 3 নাম কি? বল। বল মানে কি খেলার বল? না। বল মানে কি? এখন বল মানে কি আমরা আস্তে আস্তে চ্যাপ্টারটা শুরু করার সাথে সাথে জানবো। তো এখন আমরা এই চ্যাপ্টারে আমরা কয়েকটি সূত্র সম্পর্কে জানবো আগে, তারপরে আমরা কি করবো, এরকম সিকিউ সলভ করব। তো এখানের মধ্যে একটা সিকিউ মাস্ট আসবেই, এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ কি করবে, মাস্ট আসবেই আসবে। এক নাম্বার কথা। সেকেন্ড কথা, এখান থেকে এমসিকিউ তোমার 2 থেকে 3টা আসবেই, 2 থেকে 3টা। তো এমসিকিউ গুলা ভালো করে পড়বা, আমার এখানের মধ্যে বেসিক ক্লাসটা একটু ভালো করে করলেই তোমাদেরকে এমসিকিউ আর কেউ ইনশাল্লাহ আটকাতে পারবে না। বাসায় বসে বসে এমসিকিউ গুলো একটু প্র্যাকটিস করবা। ওকে, তো আসো আমরা এখন এমসিকিউ প্র্যাকটিসে, সরি কি বলি, আমরা এখন সূত্রাবলী দেখি। তো এখন প্রথমে কি ভরবেগের সংরক্ষণের সূত্র। তো এখন পি ইকুয়াল টু এম ভি, এম দ্বারা তো ভর বুঝায়, ভি দ্বারা তো বেগ বুঝায়, এগুলো তোমরা জানি। আর পি দ্বারা কি বুঝায়? পি দ্বারা বুঝায় ভর বেগ। তাহলে ভর বেগ কাকে বলে? ভর এবং বেগের গুণফলই বলা হয় ভর বেগ। বুঝতে পারছো? তাহলে তার একক কি হবে? এম এর একক কেজি, আর ভি এর একক কি, মিটার পার সেকেন্ড। তাহলে তার মাত্রা কি হবে? এটা কিন্তু মাস্ট আসবেই। কেজি এর মাত্রা কি? মাস এম, এম এর মাত্রা কি, দূরত্ব মিটার, এর মানে এল, এস এর মাত্রা কি, টি ইনভার্স 1। এটা আসবেই মাস্ট, একদম এগুলো আসবেই পরীক্ষায়, এমসিকিউ আসবেই, মানে আসবে, মানে আসবেই, বলতেছি আসবে আসবে আসবে, এমসিকিউ মাস্ট আসবে, এগুলো ভালো করে পড়ে যাবা। তো ভরবেগের সংরক্ষণের সূত্র আছে 2টা। তো এইগুলা তোমরা ভালো করে জানবা। যেমন ধরো M1 E1, আচ্ছা এখানের মধ্যে জাস্ট একটু বুঝি, যদি আমার একটা বস্তু হয় M1 এবং আরেকটা বস্তু হয় M2, যদি আমি এদের উপর U1 বল প্রযুক্ত করি এবং এখানে U2 বল প্রযুক্ত করি, বল প্রযুক্ত করার ফলে এই M1 বল V1 বেগ প্রাপ্ত হবে এবং M2 ভরের বস্তুটা V2 বেগ প্রাপ্ত হবে। তো এখানের মধ্যে শক্তি সংরক্ষণশীলতা বলছে যে M1 U1 প্লাস M2 U2, এই দুইটার সমান কি হবে? এই দুইটার যোগফল হবে M1 V1 আর M2 V2 এর যোগফলের সমান। এখন এই জিনিসটারে আমরা অনেক ভাবে বলতে পারি। তো এখানের মধ্যে যে কি আদিবেগ এবং ভর প্লাস প্রথম বস্তুর আদিবেগ, প্রথম বস্তুর ভর, দুইটার গুণফল, প্লাস দ্বিতীয় বস্তুর আদিবেগ, দ্বিতীয় বস্তুর ভর, এই দুইটার গুণফল, এই সাথে এই দুইটা যোগ করা ইকুয়াল টু হইলো প্রথম বস্তুর শেষ বেগ আর প্রথম বস্তুর গুণফল, আর দ্বিতীয় বস্তুর শেষ বেগ আর দ্বিতীয় বস্তুর গুণফল, এই দুইটা যোগ করা, দুইটাই কি হবে, সমান হবে। যদি এই দুইটা সমান হয় তাহলে শক্তি সংরক্ষণ, সরি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কি করছে, মানছে। আচ্ছা, তো এই জায়গার মধ্যে আরেকটা আছে মিলিত বেগের ক্ষেত্রে। এটা আমি জাস্ট তোমাদেরকে সূত্রটা লিখে দেই, আমরা ইনশাল্লাহ এই ম্যাথটা মেবি করব সামনে, M1 M2 ইন্টু ভি। ওকে, মিলিত বেগের ক্ষেত্রে সূত্রটা আশা করি ইনশাল্লাহ আমরা কি করব, এই ম্যাথটা আমরা করব। তো আচ্ছা, তো এখন ভরবেগের সংরক্ষণশীলতা, শক্তি সংরক্ষণশীলতার সূত্র। শক্তি কি 2 প্রকার, একটা হলো ইকে, একটা হলো ইপি। অনেক ধরনের শক্তি আছে, তো ইকে ইপি। ইকে দ্বারা কি বোঝায়, কাইনেটিক এনার্জি, ইপি দ্বারা পোটেনশিয়াল এনার্জি, চ্যাপ্টার 4 এ একটু পরে আমরা পড়বো। ইকে দ্বারা হাফ এমবি স্কয়ার বোঝায় এবং ইপি দ্বারা কি বোঝায়, এমজিএইচ বোঝায়। ওকে, তো শক্তি সংরক্ষণশীলতার নীতি কি কয় আমাদেরকে, এই যে হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কয়ার, অর্থাৎ হাফ M1 U1 স্কয়ার প্লাস হাফ এই দুইটার যে যোগফল U2 স্কয়ার ইকুয়াল টু কি, হাফ M1 V1 স্কয়ার প্লাস হাফ
m2 v2 স্কয়ার, এই দুইটা যোগফলের কি সমান। তো আমরা এটা ম্যাথ করতে করতেই বুঝতে পারবো। এখন এই জায়গা থেকে দুইটা প্রশ্ন এসে দাঁড়ায়, বুঝছো? দুইটা প্রশ্ন তোমাদেরকে একদম অ্যালার্ট করে দেই যে এই দুইটা ভালো করে মনে রাখবা। যদি যদি তোমার কাছে এখানে লেখা দিই, যদি তোমার কাছে m1, যদি তোমার কাছে m2, যদি তোমার কাছে u2, আর যদি তোমার কাছে u1, এই গলা তোমার কাছে দেয়া থাকে, তাইলে তোমার v1 এর সূত্রটা কি দাঁড়াবে এটা একদম মুখস্থ করে ফেলবো। ওকে, আমি এখন যেইভাবে লিখতেছি এটা জাস্ট তোমরা মনে রাখবা। নিচে দিবা m1 প্লাস m2, নিচে কি দিবা m1 প্লাস, এটা একটা বিস্তর ব্যাখ্যা আছে, এটা পরীক্ষায় কখনো আসবে না, তবে এটা জাস্ট তোমাদেরকে বলার জন্য বলতেছি। তো নিচে দিবা কি m1 প্লাস m2, আর উপরে কি দিবা v1 আছে না, তাইলে m1 মাইনাস m2 ইনটু, এর সাথে কি দিবা ইনটু দিবা, এটার সাথে ইনটু দিয়ে কি করবা u1 দিবা, প্লাস এখানে কি দিবা 2m2 u2। ওকে, তাইলে v2 এর সূত্র কি হবে, নিচে ঠিকই আছে m1 প্লাস m2, তো এটা নিচে ঠিকই আছে, উপরে দিবা m2 মাইনাস m1, যেখানে v2 আছে যেহেতু এখানে এটা ইনটু হইলো কি, ইনটু হইলো তোমার u2, ইনটু কি u2 প্লাস, আর এখানে যেহেতু এখানে 2 2 এর জায়গায় যেহেতু এখানে v2 দেওয়া, তাইলে হইলো m1 u1। ওকে, তো এই দুইটা সূত্র ভালো করে মনে রাখবা। যদি তোমাকে এইগুলা দেয়া থাকে এবং তোমাকে বলে যদি v1 বের করো v2 বের করো, তাহলে যেন তোমরা ইজিলি বের করতে পারো। অর্থাৎ যদি তোমাকে বলে যে শেষ বেগ বের করো, v1 বলো v2 বলো, এটা তোমাদেরকে ইন্ডিকেট করে দিবে, তোমরা ইনশাআল্লাহ বের করতে পারবে আশা করি। তো এই যে 4টা 5টা সূত্র পড়াইলাম তোমাদের, এগুলাই হলো একদম কোর, বল চ্যাপ্টারের কোর সূত্র। এখন আসলে আরেকটা সূত্র আছে যেটা তোমাদেরকে যদি পরীক্ষায় প্রশ্ন কঠিন করতে চায়, তাইলে তোমাদেরকে পরীক্ষায় প্রশ্ন কঠিন করবে। ওকে, তো এখানে এই যে তোমার এফ কে দ্বারা কি বোঝায়, এফ কে সরি, এখানে আছে মিউ কে এফ কে আর, আর দ্বারা বোঝায় তোমার কি ওজন, আর দ্বারা কি বোঝায় ওজন, ওজন সমান হইলো mg, এটা জাস্ট মনে রাখবে, এটা তো তোমরা জানোই বস্তুর ওজন। আর এই মিউ কে দ্বারা বোঝায় হইলো গতীয় ঘর্ষণ, মিউ কে দ্বারা কি বোঝায় গতীয় ঘর্ষণ। আর তোমার এখানে মিউ এস একটা আছে, বুঝছো, মিউ এস দ্বারা বোঝায় হইলো তোমার স্থিতি ঘর্ষণ, মিউ এস দ্বারা কি বোঝায় স্থিতি ঘর্ষণ। ওকে, এই জিনিসগুলো তোমরা মনে রাখবা, আমরা ইনশাআল্লাহ ম্যাথ করতে করতেই বুঝতে পারবো। হ্যাঁ, আর আরেকটা জিনিস বইলা দিই, এফ ইকুয়াল টু কি স্যার, এফ ইকুয়াল টু এম এ বা এম জি। ওকে, তো এম এ সমান, এখন এম এর জায়গায় থাকলো এ সমান কি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি না, তো এটা যদি আমি গুণ করি তাহলে কি হবে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। তো এইটা আবার কি, এইটা হলো তোমার এফ এর সূত্র, এটা আরেকটা। হ্যাঁ, আরেকটা আছে অভিকর্ষ ত্বরণ, আমরা যে জি ইকুয়াল টু 9.8 ডাকি, এটা কেমনে আসছে, জি এম বাই আর স্কয়ার। তো এই জি দ্বারা কি বোঝায়, এম দ্বারা কি বোঝায়, আর দ্বারা কি বোঝায়, এখানে সবগুলো দ্বারা এটা দ্বারা বোঝায়, এই জি দ্বারা বোঝায় মহাকর্ষীয় ধ্রুবক, এম দ্বারা বোঝায় পৃথিবীর ভর, আর দ্বারা কি বোঝায় পৃথিবীর ব্যাসার্ধ। ওকে, এইগুলো যদি মান বসাও তাহলে দেখবা তোমারও 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার আসে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ। যদি অন্যান্য গ্রহে বসাও, যেমন ধরো মঙ্গলে বসাইলে 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার আসবেই আসবে, মানে এটা আমি জানি না শিওর 4.9 মেবি, আমার ডাউট হইতেছে তাও, তো এখানে আসবেই আসবে। তো এই জিনিসগুলো তোমরা মনে রাখবে। ওকে, তাহলে আসো নেক্সট। এখন আমরা চলে গেলাম প্রশ্নে। তো সৃজনশীল প্রশ্নে আমাদের কি আছে কি নাই এগুলো আমরা দেখবো। তো আচ্ছা, এখন আমরা দেখি বস্তুদ্বয়ের ভর যথাক্রমে m1 12 কেজি, অর্থাৎ এই m1 দ্বারা বোঝায় তোমার প্রথম বস্তু অর্থাৎ এ বস্তু 12 কেজি, এবং m2 সমান 8 কেজি, অর্থাৎ এটা বি বস্তু দ্বারা বোঝায় এই m2। হ্যাঁ, এটা জাস্ট আমরা বুঝে নিতে হবে, বা আমাদের প্রশ্নে মেবি মিস্টেক আছে। সংঘর্ষের পরে বস্তুদ্বয় এবং একই বেগে একত্রিতভাবে চলা শুরু করলো। সংঘর্ষের পরে মিলিত বেগ নির্ণয় করো। আমি কি বলছিলাম, দুইটা সূত্র, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2, এইটা একটা সূত্র। আর সেকেন্ড সূত্র কি বলছিলাম, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইনটু v বলছিলাম আমি। আচ্ছা আচ্ছা, এটা বাদ দাও, মেগে লিখি এখানে কি কি দেয়া আছে। তো m1 এর মান কত দিছে 12 কেজি, m2 এর মান কত দিছে স্যার 8 কেজি, এখানে তোমার u1 এর মান কত দিছে 10 মিটার পার সেকেন্ড, এখানে u2 এর মান কত দিছে 5 মিটার পার সেকেন্ড, এগুলাই দিছে। হ্যাঁ, তো এখন বসে মিলিত বেগ। মিলিত বেগ মানে কি, ধরো এটা একটা বস্তু এটা একটা বস্তু, যখন এই দুইটা একসাথে একত্রিত হয়ে যাবে তখন কি হবে, একদম মিলে যাবে না, তখন তার বেগটা কত হবে, অর্থাৎ ভি কত হবে এটা বের করার জন্য, অর্থাৎ ক্যাপিটাল ভি কত হবে এটা বের করার জন্য। তো মিলিত বেগের সূত্র তোমাদের জানা, এটা একদম জাস্ট বসাইলেই হবে m1 u1 plus m2 u2 equal to কি m1 plus m2 into কি v। তাহলে v equal to কি হবে, v equal to হবে m1 u1 plus m2 u2 divided by কি m1 plus m2। তো এখানের মধ্যে মান জাস্ট বসাবা, m1 এর মান কত 12 into 10 plus 8 into 5, আর এখানে হলো 12 plus 10, 12 সরি 12 plus 8, 12 প্লাস কি আমার আসলে
বেশি করতে করতে 8, ওকে, তার মানে এখানে 20। তো এখানে মোট আসে কত? এখানে আসে হইলো 12 দুগুণে 120, 40, 160, 160 ভাগ 20 মানে 8। এখানে আসে হইলো 8 মিটার পার সেকেন্ড। 8 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এটাই হইলো তোমার কি স্যার? এটা হইলো তোমার মিলিত বেগ। ওকে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। নেক্সট। তো এখন বলছে কি সংঘর্ষটি কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক? এখন তোমাদেরকে জানতে হবে সংঘর্ষটি কখন স্থিতিস্থাপক হবে, কখন অস্থিতিস্থাপক হবে। সংঘর্ষ স্থিতিস্থাপক হবে তখনই যখন এর মিলিত বেগ, অর্থাৎ যেহেতু এই দুইটা মিলিত হয়েছে, তার মানে আমরা একটা মিলিত বেগ পাইছি। মিলিত বেগ কত পাইছিলাম? এখানে লিখবা যে গো হতে মিলিত বেগ ইকুয়াল টু 8 মিটার পার সেকেন্ড। ওকে, তো আমি সংঘর্ষের পূর্বের গতিশক্তি বের করা লাগবে, মানে পূর্বের শক্তি বের করা লাগবে। ইউ1 সমান কি? হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। তো এখানে আমাদের হাফ কি? হাফ ইনটু m1 এর মান কত? m1 এর মান হলো 12 ইনটু u1 এর মান কত? 10 এর উপর স্কয়ার প্লাস হাফ m2 এর মান কত? 8 ইনটু u2 এর মান কত? 5 এর উপর স্কয়ার। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে 0.5 সমান 6, 6 আর 600, 600 আর 4 100, 700। তো এখানে আছে কত? 700 জুল। ওকে, এটা হলো প্রথম শক্তি। হ্যাঁ, মানে সংঘর্ষের পূর্বে। আর সংঘর্ষের পরের শক্তি কি হবে স্যার? E2 ইকুয়াল টু হবে তোমার হাফ m1 প্লাস m2 ইন্টু v স্কয়ার। এখন এখানের মধ্যে হইতে পারতো হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। যেহেতু এটা মিলিত বেগের ম্যাথ, অর্থাৎ এটা মিলিত বেগ, অর্থাৎ মিলিত হয়েছে, একত্রিত ভাবে চলা শুরু করে। এই যে একত্রিত ভাবে কথাটা বলা আছে, যেহেতু এটা মিলিত বেগ ইন্ডিকেট করে, এই জন্য এই সূত্রটা ব্যবহৃত হয়েছে। ওকে, আর না হয় এটা হইতো। তো এখানে আমাদের হাফ m1 এর মান 12 প্লাস 8 ইন্টু 5 এর উপর স্কয়ার 20, 10, এখানে 25 মান 250। সরি, এটা তো ভি এর মান কত? 8 পাইছিলাম, 8। ভি এর মান কত? ভি এর মান পাইছিলাম 8। তো ভি এর মান 8 8 64, 64 আর 10 মান 640, 640 জুল। যেহেতু সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরের শক্তি এক না, এই জন্য এই দুইটা শক্তি সংরক্ষণশীলতার নীতি মানে না, আর এটা এই জন্য স্থিতিস্থাপক নয়। স্থিতিস্থাপক স্থাপক নয়, আদারওয়াইজ এটা স্থিতিস্থাপক হইতো। ওকে, যদি E1 আর E2 অর্থাৎ সংঘর্ষের পূর্বের যে শক্তি এবং সংঘর্ষের পরের যে শক্তি, এই দুইটা যদি এক হয়ে যেত, তখন এটা কি হইতো? স্থিতিস্থাপক হইতো। আশা করি বুঝাইতে পারছি। আসো নেক্সট স্লাইড। তো এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ এবং বুঝার জন্য একটা খুবই ইম্পর্টেন্ট। এখন আসো এই জায়গায় বলা হচ্ছে টেবিলে রাখা একটি অত গ্রামের, অর্থাৎ এখানে এম এর মান দিয়ে দিচ্ছে, অর্থাৎ আমার এম এর মান ইকুয়াল টু কত? 500 গ্রাম। ইকুয়াল টু এটা গ্রামে রাখা যাবে না, এটা কেজিতে নেওয়া লাগবে, তার মানে 0.5 কেজি। ওকে, তো একটি বইয়ের কার্যকরী বল, অর্থাৎ কার্যকরী বলের মান দিয়ে দিছে কত? এফ এর মান দিয়ে দিছে কত? 4.88 নিউটন, এবং এক্স এবং ওয়াই এর ভরের অনুপাতে m/m 81:1, এদের ব্যাসার্ধের অনুপাত 4gx, এগুলো অনেক কিছু বলে দিচ্ছে। হ্যাঁ, তো এখন তোমার জি এর মান, তুমি অভিকর্ষ ত্বরণ কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন বলছে কি গতি ঘর্ষণ সহগ নির্ণয় করো। আচ্ছা, গতি ঘর্ষণ সহগ আমি বের করব। আচ্ছা, গতি ঘর্ষণ সহগ কারে কয়? আমি কি লিখছিলাম? এফ কে ইকুয়াল টু মিউ কে ইন্টু আর লিখছিলাম আমি। এফ কে ইকুয়াল টু মিউ কে ইন্টু আর। ওকে, তাহলে আমি এখানে লিখি এফ কে ইকুয়াল টু মিউ কে ইন্টু আর। তাহলে গতি ঘর্ষণ মিউ কে সমান কি হবে? মিউ কে সমান হবে এফ কে ডিভাইডেড বাই আর। এখন আমার এফ কে এর মান বের করা লাগবে না। এখন এই জায়গার মধ্যে আমরা কি জানি? প্রয়োগকৃত বল, প্রয়োগকৃত অর্থাৎ আমি যেই বলটা প্রয়োগ করছি, এই বল সমান কি জানো? কার্যকারী বল, অর্থাৎ আমি যেই বলটা পাইছি, কার্যকারী বল প্লাস এটার হলো ঘর্ষণ বল। এখানে একটা একটা বল ক্ষয় হয়েছে না? আমি তো ধরো একটা বল প্রয়োগ করলাম। ধরো আমি এখানে এই যে স্লেটের উপরে বা এটার যে লিখার উপরে আমি একটা পাথর মানে এরকম রাখলাম, রাখার পরে গাড়ির মতো চালাইলাম। যখন আমি গাড়ির মতো চালাইলাম, তখন আমার কি হইলো? একটা, আমি তো প্রয়োগ করছি 5 নিউটন, এটা 4 নিউটন বলে যাইতেছে, কিন্তু মানে 4 নিউটন বল কাজ করতেছে এটার উপরে, কিন্তু 1 নিউটন বল চলে যাচ্ছে। কই চলে যাচ্ছে? এটা ঘর্ষণ বলের সাথে চলে যাচ্ছে। এই জন্য ঘর্ষণ বল আর কার্যকারী বলের যোগফলই হইলো প্রয়োগকৃত বল। ওকে, তো এখানে প্রয়োগকৃত বল, এখন আমার এখানের মধ্যে প্রয়োগকৃত বলকে যদি আমি এফ প্রাইম ধরি, আর তোমার তোমার এই জায়গার মধ্যে
কার্যকারী বলকে যদি এফ কে ধরি এবং এটারে যদি আমি ঘর্ষণ বলকে যদি আমি এফ ধরি, কার্যকারী বলকে যদি আমি এফ কে ধরি, ঠিক আছে, কার্যকারী বলকে যদি আমি এফ কে ধরি, প্রয়োগকৃত বলকে যদি আমি এফ প্রাইম ধরি এবং ঘর্ষণ বলকে যদি এফ ধরি, তাহলে কি হবে? তাইলে আমার কি বের করা লাগবে? আগে এখানে এফ কে এর মান বের করা লাগবে, এখানে এফ কে এর মান বের করা লাগবে। আচ্ছা, এটা আমার ধরা বাদ দাও, একটা মিনিট কাইন্ডলি প্লিজ, এইটা আমার ধরা বাদ দাও। তো আমার এখন কি বের করা লাগবে? এখন আমার বের করা লাগবে এফ কে এর মান। এখন এফ কে দ্বারা কি বোঝায়? ঘর্ষণ বল বোঝায়। এফ কে দ্বারা কি বোঝায়? ঘর্ষণ বল বোঝায়। অর্থাৎ আমার এটা ধরি এফ কে, তাহলে আমার এইটার মানটা বের করা লাগবে। তাহলে ঘর্ষণ বল এফ কে ইকুয়াল টু কি হবে? ধরো প্রয়োগকৃত বল, প্রয়োগকৃত বলকে আমি কি ধরলাম? ধরো এফ ধরলাম, হ্যাঁ, প্রয়োগকৃত বলকে আমি কি ধরলাম? কার্যকারী বলকে ধরলাম এফ, আর প্রয়োগকৃত বলকে ধরলাম এফ প্রাইম। তাহলে এখানে কি হবে? এফ কে ইকুয়াল টু হবে এফ প্রাইম মাইনাস এফ, অর্থাৎ এফ প্রাইমের মান কত? এফ প্রাইম সমান প্রয়োগকৃত বল ধরো এমজি মাইনাস এফ, অর্থাৎ কার্যকারী বল। কার্যকারী বল তো দেয়াই আছে আমার 4.88, 4.88। তাইলে এমজি এর মান কত? এম এর মান যদি হয় 0.5 কেজি ইন্টু 9.8 মাইনাস 4.88, অর্থাৎ এখানে আসে তোমার 4.8 সমান 4.9 মাইনাস 4.88, অর্থাৎ এখানে আসছে 0.02 নিউটন। এটা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো যে এখানে আমাদের একটা মানে কনফিউশন ক্রিয়েট হবে কি তোমার। আচ্ছা, আমি একটা আগে করি। তো আমি এখানে কি পেয়ে গেলাম? এখানে আমি আমার ঘর্ষণ বলটা পেয়ে গেলাম। ঘর্ষণ বল পেয়ে যাওয়ায় কি হবে? এফ কে এর মানটা আমি বসাইতে পারবো 0.02, আর আর এর মান কত? অর্থাৎ আর সমান হইলো এমজি। আর সমান কি? আর দ্বারা কি বুঝায়? আর দ্বারা বুঝায় ওজন। যেহেতু এটা ওজন বোঝায়, তাহলে হলো এটা এমজি। তাহলে এম এর মান কত? এম এর মান তোমার 0.5, আর জি এর মান হলো 9.8, তার মানে হলো 0.02 ডিভাইডেড বাই 4.9। ওকে, 4.9। তাহলে 0.02 ডিভাইডেড বাই 4.9 সমান হইলো 4.08 ইন্টু 10⁻³ এইটাই হইলো তোমার কি? এইটাই হইলো তোমার গতি ঘর্ষণ সহগ। এটাই তোমার কি? গতি ঘর্ষণ সহগ। এটাই কি? গতি ঘর্ষণ সহগ। তো এখন এই জায়গার মধ্যে একটা জিনিস তোমার জানা লাগবে, আমার গতি ঘর্ষণ সহগ যখন আমার বের করা লাগবে, তখন আমার কি করা লাগবে? তখন আমাকে তোমার এই যে ঘর্ষণ বল ইকুয়াল টু গতি ঘর্ষণ বল ইন্টু ওজন, এটা আমার জানা লাগবে। তো যখন আমাকে তোমার ইসে দেয়া নাই, ঘর্ষণ বলটা দেয়া নাই, এই জন্য আমার ঘর্ষণ বলটা বের করতে হবে। ঘর্ষণ বল কেমনে বের করবো? আমরা জানি প্রয়োগকৃত বল সমান কার্যকারী বল আর ঘর্ষণ বলের যোগফল। তো আমার ঘর্ষণ বল সমান কি হবে? প্রয়োগকৃত বল মাইনাস কার্যকারী বল। প্রয়োগকৃত বল আমরা কেমনে বের করব? প্রয়োগকৃত বল সমান এমজি। প্রয়োগকৃত বল সমান কি? এমজি। আর কার্যকারী বল দেয়া আছে, থেকে এটা মাইনাস করছি, তারপর এখানে জাস্ট সূত্রের মতো মানটা বসাই ফেলছি। যদি তোমরা এটা না বুঝো তাহলে আর একটু রিক্যাপ করবা, তাহলে বুঝতে পারবা। ওকে, তো এখন আসেন স্যার, আপনারা কই যাবেন? এখন আমরা স্যার যাব ঘ নাম্বার। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আসছে, যাও লেখা দিলাম, এটা কোনো না কোনো একটা বোর্ডে আসবেই আসবে। টেবিলে রাখা 500 গ্রাম ভরের ইচ্ছা, এটা তো প্রশ্ন। এক্স ও ওয়াই ভরের অনুপাত m:m 81, অর্থাৎ এক্স এবং ওয়াই দুইটা ভিন্ন স্থানে রাখা, এক্স স্থান একটা এবং ওয়াই স্থান একটা। এই দুইটা স্থানে রাখা, দুইটার এম এর মান দেওয়া আছে আর ব্যাসার্ধের মান দেওয়া আছে, অর্থাৎ তোমার ভর দেওয়া আছে এবং এখন আমরা যদি ভরের ক্ষেত্রে কি করি? এক্স অনুপাত ওয়াই করি, তাইলে কি হবে? ক্যাপিটাল এম হবে এক্স এর ভর, আর স্মল এম হবে কিসের ভর? ওয়াই এর ভর। তো এটার অনুপাত কত? 81:1। একদম সেম প্রশ্ন আসবে, লেখা রাখো, এইটা এবং ইন্টারও আসবে। তো এটা একটু ভালো করে বুঝার চেষ্টা করো। আর ব্যাসার্ধের ক্ষেত্রে অনুপাত কত দেওয়া আছে? ব্যাসার্ধের ক্ষেত্রে অনুপাত দেওয়া আছে x:y সমান ক্যাপিটাল আর ইস্টু স্মল আর, ইকুয়াল টু কত দেওয়া আছে? 4:1। তো এখানের মধ্যে আমি একটা কাজ করব, স্মল আর আগে দিব, অর্থাৎ y:x দিব, ক্যাপিটাল আর ইকুয়াল টু 1:4। এটা কেন দিলাম এটা পরে, এটা একদম, এটা কোনো না দিলেও কোনো সমস্যা নাই, এটা জাস্ট দিয়ে রাখলাম। ওকে, তো এখন এক স্থানে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করব। কি বলছে? উদ্দীপকের আলোকে কোন স্থানে বইটির ওজন কম হবে? এখন কোন স্থানে বইটির ওজন কম হবে? এখন দুইটা স্থান আছে, এক স্থান আছে, ওয়াই স্থান আছে। যেই স্থানে জি এর মান কম, সেই স্থানে অভিকর্ষ ত্বরণ কম। জি এর মান বের করা লাগবে। তাহলে এক স্থানে জি এক্স এর মান কত? gx, এখন আমি কি লিখছিলাম? g ইকুয়াল টু gm বাই আর স্কোয়ার, মনে আছে? একটু আগে পড়াইছিলাম যে। তো gx সমান কি হবে? gm বাই আর স্কোয়ার। এখন এখানের মধ্যে দেখো,
এই যে জি, জি যে জায়গায় মানে অভিকর্ষ, আর এম দ্বারা কি বোঝায়, এই জি এক্স স্থান আছে এই স্থানের ব্যাসার সরি ভর বোঝায়। তো এখানে ক্যাপিটাল এম আছে আর দ্বারা স্মল মানে ক্যাপিটাল আর দ্বারাই বুঝাইছি, এই জন্য আমি আর স্কোয়ার রাখছি, ওকে। এবং ওয়াই স্থানের ক্ষেত্রে জি ওয়াই সমান কি হবে, জি জি এর জায়গায় থাকবে। এখন এখানে এম দ্বারা কি বুঝাইছে, এম দ্বারা বুঝাইছে স্মল এম, এই জন্য আমি বসাইছি স্মল এম। এখানে এই আর দ্বারা কি বুঝাইছে, জি এম বাই আর স্কোয়ার, এই আর দ্বারা বুঝাইছে স্মল আর, এই জন্য আমি কি বসাইছি, এটা হলো স্মল আর স্কোয়ার। এটা যদি আমি 1 নং সমীকরণ ধরি, এটা যদি আমি 2 নং সমীকরণ ধরি, তাইলে স্যার কি হবে, এখন আমরা জাস্ট সমীকরণটা সলভ করব এবং আমি আমার মানটা পেয়ে যাব, ওকে। এখন আমার এখানের মধ্যে জি এক্স এর মান দেয়া, মানে জি এক্স এর মান আমার কি করা, দেয়া। তো আমার কি করা লাগবে, এই দেখো এখানে আমার জি এক্স এর মান দেয়া, তো জি এক্স এর মান অলরেডি আমার পাওয়া 9.8, জি ওয়াই ইকুয়াল টু হোয়াট, এটা আমার বের করা লাগবে। আসলে হোয়াট বের করি। এখন আমি এটা কি করব, এটা সুন্দর করে আমি এটা আনুপাতিক হারে বসাবো, যেমন জি এক্স বাই জি ওয়াই। এখন জি এক্স এর মান কত, এখানে পাইছিলাম জি এম বাই আর স্কোয়ার, আর এটা বসাইছিলাম জি স্মল এম বাই স্মল আর স্কোয়ার। তো এটা কি হবে, জি এম বাই আর স্কোয়ার ইন্টু উপরে আর স্কোয়ার ইন্টু জি এম, ওকে। তো এই জি এ কাটা, এখানে ক্যাপিটাল, অর্থাৎ এম আর স্কোয়ার আর হইলো স্মল এম আর ক্যাপিটাল আর স্কোয়ার, ওকে। তো এখন এই জায়গার মধ্যে আমি দেখো কি পাইছিলাম, এম ইস টু এম এর অনুপাতের মান পাইছিলাম, এম ইস টু এম এর অনুপাতের মান পাইছি। তো আমি এটারে যদি আমি লিখি, তাহলে এটা কি হবে, ক্যাপিটাল এম বাই স্মল এম ইন্টু স্মল আর বাই ক্যাপিটাল আর এর উপর স্কোয়ার। তো আমি এগুলোর মান কিন্তু পাইছিলাম, এটার মান কত পাইছিলাম, এটার মান পাইছিলাম 81/1, 81/81/1, আর ইন্টু আর এর ওয়ান বাই মান কত পাইছিলাম, 1/4 এর উপর স্কোয়ার, ওকে। তো এটা কি হবে দেখো, এটা হবে ইকুয়াল টু হবে 81/1 ইন্টু 1/16। তো এটার মান কত হয়, এটার মান হয় তোমার আচ্ছা 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 আচ্ছা, ও আচ্ছা, এটা কোথার মান, এই জায়গা থেকে একটু দেখো তো, এটা কিসের মান পাইলাম আমরা, এটা পাইলাম হইলো জি এক্স বাই জি ওয়াই এর মান, হ্যাঁ। এটা পাইলাম 81/16। এখন আমার কি দরকার, জি ওয়াই এর মান দরকার, তাহলে জি ওয়াই এর উপরে রাখবো, জি এক্স এর নিচে রাখবো, তাহলে মান মানে উল্টায় দিব। এখন আমি জি ওয়াই ইকুয়াল টু কি পাইবো, 16/81 ইন্টু জি এক্স, তার মানে 1681 ইন্টু 9.8, এইটাই হলো জি এর মান। এটা হলো তোমার 1.936 মিটার স্কোয়ার। এখন এই জিনিসটা আমি আরেকটু এক্সপ্লেন করি, হ্যাঁ স্যার কাইন্ডলি একটু দেখো তোমরা সবাই এই জায়গাটারে দেখো। প্রথমে কি করলাম, এটা আনুপাতিক হারে আনলাম, তাইলে জি এক্স এর আমি আগে একটা সূত্র বের করছি এই আগের পেজে, তারপর জি ওয়াই এর আলাদা একটা মান বসাইছি, ক্যাপিটাল এম স্মল এম ক্যাপিটাল আর স্মল আর দিয়ে বসাইছি একদম, জি এম বাই আর স্কোয়ার আর স্কোয়ার বাই জি এম, এটা উল্টাইছি। তো এটারে কাটাকাটি গেছে, জি জি কাটাকাটি গেছে, তো এখানে ক্যাপিটাল এম আছে আর এখানে স্মল আর আছে, এই দুইটার গুণফল, আর স্মল এম আর ক্যাপিটাল আর স্কোয়ার এই দুইটার গুণফল। তো আমি এখন এটা আলাদা আলাদা করলাম, কেন আলাদা আলাদা করলাম, কারণ স্যার আমি ক্যাপিটাল এম বাই স্মল এম এর মান আমার জানা, এবং ক্যাপিটাল আর বাই স্মল আর বা স্মল আর বাই ক্যাপিটাল আর এর মান আমার জানা, আগের পেজে বের করছি। সো দ্যাট এখানে ক্যাপিটাল এম বাই স্মল এম হইলো, আর এখানে আর স্কোয়ার মানে স্মল আর বাই ক্যাপিটাল আর স্কোয়ার হইলো, তো 81/1/4। তো এইটাতে আমি জাস্ট ইকুয়েশন করছি, ইকুয়েশন করে এটার মান বের করছি। আমার কি অঙ্ক শেষ না, এটা বলছে কোনটার ওজন কম হবে, আমি কি বের করলাম, জি এক্স আর জি ওয়াই বের করলাম, মানে কি বের করলাম, জি এক্স আর জি ওয়াই বের করলাম। আমি এখন জি এক্স এর মান কত পাইলাম, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর জি ওয়াই এর মান কত পাইলাম, জি ওয়াই এর মান পেলাম 1.93 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওকে। আচ্ছা, এখন আমার ওজন বের করা লাগবে না, তাহলে এক্স স্থানে ওজন কি হবে, এক্স স্থানে ওজন হবে আহ, ধরো ডাব্লিউ এক্স ইকুয়াল টু হবে তোমার এম জি না, তাহলে এম এর মান কত, এম ইন্টু জি এক্স, তাহলে এম এর মান হলো 0.5 ইন্টু 9.8 ইকুয়াল টু হলো 4.9 নিউটন, এটা হলো এক্স স্থানে। আর ওয়াই স্থানে কি হবে, ডাব্লিউ ওয়াই ইকুয়াল টু হবে এম জি ওয়াই ইকুয়াল টু 0.5 ইন্টু 1.93 ইকুয়াল টু কত হবে, 0.5 ইন্টু 1.93 সমান 0.96 মেবি, এটা হলো নিউটন, ওকে। এখন বলছে কোন স্থানে ওজন কম হবে, তাহলে ওয়াই স্থানে নিউটন কম, এই জন্য ওয়াই স্থানে ওজন কম হবে। আশা করি বুঝতে পারছো। এই ম্যাথটারে তোমাদের কাজ কি হবে, এই ম্যাথটা খাতার মধ্যে একদম করা, খাতায় একবার করা, হ্যাঁ। সাথে এইটা আমার ক্লাস আমার কথাটারে আবার 2বার রিক্যাপ করা, জাস্ট এই জায়গাটারে আবার রিক্যাপ করা, ওকে। আশা করি বুঝতে পারছো, সো দ্যাট আমাদের এই চ্যাপ্টারের 2টা সিকিউ কমপ্লিট। তো তোমাদেরকে আমি যেই 2টা সিকিউ করাইলাম, লাস্টের সিকিউ, লাস্ট সিকিউটা মানে এখন যে লাস্ট সিকিউটা করাইছি, এটা অন্তত 2বার খাতায় লিখবা, 2বার
খাতায় লিখবা। আর সাথে তোমাদের জন্য শিওর শর্ট কিছু প্র্যাকটিস দিয়ে দিছি। এই প্র্যাকটিস গুলো ইনশাল্লাহ করো, তাহলে ধরো তোমাদের জন্যই লাভ, আমার আসলে কিছু না, তোমাদের জন্যই লাভ হবে। এগুলা জাস্ট তোমাদের মাত্র 8টা তোমাদের এখানে সিকিউ দেওয়া। এর মধ্যে দেখো, কুমিল্লা বোর্ড 25-এর জাস্ট ঘ নাম্বারটা করবা, গ নাম্বারটা তোমাদের বইয়ের সাথে রিলেটেড করলাম। রাজশাহী বোর্ড 25-এর গ নাম্বারটা করবা, বরিশাল বোর্ড 25-এর গ নাম্বারটা করবা, সিলেট বোর্ড 25-এর ঘ নাম্বারটা করবা, কুমিল্লা বোর্ড 24 সম্পূর্ণ করবা, চট্টগ্রাম বোর্ড 24 সম্পূর্ণ করবা, ঢাকা বোর্ড 24 সম্পূর্ণ করবা, সিলেট বোর্ড 23 সম্পূর্ণ করবা। এখন এই জায়গা থেকে আমি একটা তোমাদেরকে কথা বলি। কথাটা হচ্ছে যে, দেখো 25 সালে কি প্রশ্ন করছে, মিলিয়ে প্রশ্ন করছে, গ নাম্বার কিন্তু অন্য চ্যাপ্টার থেকে দিছে, এটার ঘ নাম্বার কিন্তু অন্য চ্যাপ্টার থেকে দিছে। তার মানে কি, কেউ যদি মনে করো যে একটা চ্যাপ্টার এই শর্ট সিলেবাসের মধ্য থেকে একটা চ্যাপ্টার তুমি বাদ দিয়ে যাবা, তাইলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। কারণ কারণ হইলো, আমার স্টুডেন্টরা কিন্তু 80+ স্টুডেন্ট না, আমার স্টুডেন্টরা কিন্তু 90+ পাওয়ার জন্য আমি তাদেরকে পড়াইতেছি। তো তোমরা যারা আমার ক্লাস করতেছো, তোমরা দয়া করে একটা চ্যাপ্টার মিস দিবা না। একটা চ্যাপ্টার মিস দিলে তোমার ক্ষতিটা কই হবে, দেখো। দেখো তোমার এখানে কুমিল্লা বোর্ড 25-এ যখন কোয়েশ্চেন করছে, দেখো গ নাম্বারটা করছে আরেক চ্যাপ্টার থেকে, ঘ নাম্বারটা করছে এই বল অধ্যায় থেকে। তুমি যখন বল অধ্যায় পেরে গেছো এবং এই চ্যাপ্টার, যেই চ্যাপ্টার থেকে প্রশ্নটা করছে, এই চ্যাপ্টারটা মিস দিয়ে গেছো, তখন তোমার কি হবে? মানে ঘ নাম্বারটা আনসার করতে পারলেও গ নাম্বারটা তুমি আনসার করতে পারলা না। তার মানে তোমার 3 মার্কস কি চলে গেল, তোমার কাটা চলে গেল। সো আমি আশা করি তোমাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, যেইগুলো তোমাদের শর্ট সিলেবাস আছে দয়া করে ভালো করে এগুলা পড়ে যাবো। ওকে, তো আসো আমাদের আজকের ক্লাসের লাস্ট চ্যাপ্টার, কাজ, ক্ষমতা ও শক্তি। তো এই চ্যাপ্টার থেকে সিকিউ ইনশাআল্লাহ মাস্ট একটা তো আসতেছেই, এবং এটা কোন জায়গা থেকে আসবে এটা বলে দেওয়া, এই আজকে 2টা সিকিউ করলে একটা মাস্ট কমন পাবাই। আর যদি 2টা দিয়ে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, লাখ খুলে গেছে একদম। আচ্ছা, তো আজকের সিকিউ করলে আশা করি ইনশাআল্লাহ একটা শিওর কমন পাবা, এই 2টা থেকে একটা পাবা এখন যে 2টা করাবো। আর এমসিকিউ ইনশাআল্লাহ মাস্ট 3টে থেকে 4টা আসবেই। ওকে, তো এইটার জন্য তুমি আমার বেসিক ক্লাসটা করে ফেলবা। এখন আসো চ্যাপ্টারটা, অধ্যায় 4, অর্থাৎ কাজ, ক্ষমতা ও শক্তি। চ্যাপ্টারটার নাম কি? কাজ, ক্ষমতা ও শক্তি। কাজ, কাজ দ্বারা কি বুঝায়? ওয়ার্ক। ক্ষমতা দ্বারা তোমার কি পাওয়ার আছে? পাওয়ার। আর শক্তি দ্বারা কি? এনার্জি। তো কাজের একক কি? জুল। পাওয়ারের একক কি? পাওয়ার একক ওয়াট। এবং শক্তির একক কি? জুল। এইগুলা তোমরা মনে রাখবা, আশা করি ইনশাল্লাহ মনে রাখবা। হ্যাঁ, তো এইগুলা তোমরা জাস্ট মনে রাখলেই হবে। ওকে, তো এইগুলা তোমরা মনে রাখবা। এখন আসো, ওয়াট, পাওয়ার, এনার্জি। ওয়াট, পাওয়ার এন্ড এনার্জি। আচ্ছা আসো, এখন আমাদের চ্যাপ্টারে যাই। এখানে সূত্র কি কি আছে? সূত্র আছে অনেকগুলা, তো আমাদের কয়েকটি সূত্র মনে রাখলে আশা করি হয়ে যায়। তো প্রথম কি? ডাব্লিউ। ডাব্লিউ দ্বারা কি বোঝায়? ওয়ার্ক। ওয়ার্ক সমান হলো বল ইনটু বলের দিকে সরণ। এটা কিন্তু আমি বেসিক ক্লাসে ভালো করে বুঝাই দিচ্ছি কেন কি হয়। তো তোমরা জাস্ট এটা মনে রাখবা, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। তারপরে কি? পাওয়ার। পাওয়ার সমান কি? ডাব্লিউ বাই টি। বুঝতে পারছো? এই যে ওয়ার্ক বাই সময়, এটা হলো পাওয়ার। বুঝছো? একক সময় কতটুকু কাজ করতে পারো, এটারে বলা হয় কি? ক্ষমতা। ওকে, ক্ষমতার ইংরেজি কি? পাওয়ার। আর কয়েকটা টার্ম আছে, এগুলো মুখস্থ করবা, ইকে, ইপি, একটা আছে ইটা। ওকে, আচ্ছা, এই ইকেটা কি? ইকে তোমাদের বইয়ে মেবি পি দ্বারা প্রকাশ করা হয় এবং ইপি দ্বারা ভি দ্বারা প্রকাশ করা হয়, আমি জানি না শিওর, এগুলা মনে রাখবা। তো ইকে দ্বারা আমি এগুলো ইকে হিসেবে মনে রাখি, এটা হলো গতি শক্তি। ইকে দ্বারা কি বুঝায়? ইকে দ্বারা বুঝায় গতি শক্তি। আর ইপি দ্বারা কি বুঝায় স্যার? বিভব শক্তি। ওকে, তো বিভব শক্তি আর গতি শক্তি। তো ইকে দ্বারা কাইনেটিক এনার্জি, ইপি দ্বারা পটেনশিয়াল এনার্জি। এই দুইটা সূত্র কি? হাফ এম ভি স্কোয়ার হলো ইকে এর সূত্র, আর ইপি অর্থাৎ বিভব শক্তির সূত্র এম জি এইচ। ওকে, এখন ইটা, ইটা জিনিসটার এটা জিনিসটারে কর্মদক্ষতারে ইটা দ্বারা প্রকাশ করা হয়, কর্ম দক্ষতারে ইটা দ্বারা প্রকাশ করা হয়। এখন তোমার যদি আমি প্রশ্ন করি, তুমি এই যে পরীক্ষার ধরো আর 20 দিন বাকি, তো তুমি যে 20 দিন, সরি আরো 10 দিন ধরো, এত বেশি ধরলে সমস্যা। তো তুমি যে 10 দিন পাগলের মতো খাটতেছো, পড়তেছো, এইটা, এবং তুমি যে পরীক্ষা দেওয়ার পর একটা রেজাল্ট করবা, এই দুইটার মধ্যে তোমার তোমার ওই যে পাশের বাসার আন্টি এসে কি জিজ্ঞাবে? তুমি কি কয় ঘন্টা পড়ছো এটা জিজ্ঞাসা করবে, নাকি তুমি কি রেজাল্ট করছো এটা জিজ্ঞাসা করবে? অবশ্যই রেজাল্ট জিজ্ঞাসা করবে। অর্থাৎ শুধু পাশের বাসার আন্টি না, সবাই তোমার রেজাল্টের পরে কি, তুমি কয় ঘন্টা পড়ছো এটা জিজ্ঞেস করে নাকি রেজাল্ট জিজ্ঞেস করে? অবশ্যই রেজাল্ট জিজ্ঞাসা করে। তার মানে তোমার আউটপুটটা সব সময় তোমার কি হবে? উপরে থাকবে, অর্থাৎ তোমার মানুষ জিজ্ঞেস করবে। এবং তোমার যে এত দিনের কষ্ট, এত কষ্ট ইনপুট, এইগুলা তোমার কি থাকবে? এইগুলা তোমার মানে কি থাকবে? মানে নিচে থাকবে। তো এটা মনে রাখলেই হয়ে যাবে। তো এইটা হইলো তোমার কি? পি আউটপুট, পি ইনপুট, বা ই আউটপুট বা ই ইনপুট। এখানে পিও বসতে পারে, ইও বসতে পারে, এখানেও পি বসতে পারে, ইও বসতে পারে। উপরে সবাই প্রাইম দিয়ে, এটা জাস্ট ইনটু 100%। এই জিনিসটা আমি আরেকটু এলাবোরেট করি। হ্যাঁ, তাহলে এটা সমান কি দাঁড়ায়? এটা হইলো প্রাপ্ত
ক্ষমতা, আর এটা কি প্রদত্ত ক্ষমতা, প্রাপ্ত ক্ষমতার পি প্রাইম আর প্রদত্ত ক্ষমতার পি দ্বারা ইন্টু 100%। এইটা হইলো ইটায়ের সূত্র। ওকে, তো প্রাপ্ত ক্ষমতা যদি বলা হয়তো প্রাপ্ত শক্তি, তাহলে ই প্রাইম প্রাপ্ত প্রদত্ত শক্তি ইকুয়াল টু ই। ওকে, তো এটা দুইটা সূত্র হইতে পারে। আর একটা সূত্র হইতে পারে যে প্রাপ্ত শক্তি প্রদত্ত শক্তি ইন্টু 100%। ওকে, এই হইলো তোমাদের কি, এই হইলো ওভারঅল সিনারি। আর কিছু পড়ার দরকার নেই, এই কয়েকটা সূত্র ভালো করে মনে রাখো। হ্যাঁ, এই চ্যাপ্টারটার জন্য প্রশ্ন যদি ইনশাআল্লাহ মোটামুটি স্ট্যান্ডার্ড হয় তাহলে আশা করি পারবো। এখন কি বলছে, ভূমি থেকে, আচ্ছা এই প্রশ্নটা দেখো তো একটু, চিত্রটা ভালো করে খেয়াল করো, চিত্রটা একটু খুবই সুন্দর। কি বলছে, এ মানে একটা বস্তু আছে যার ভর 5 কেজি, এটাকে উপর থেকে অর্থাৎ এই বিন্দু থেকে ছেড়ে দেওয়া হলো। কি করা হলো, ছেড়ে দেওয়া হলো। আচ্ছা, তো এই বস্তুটা যে আছে, এই বস্তুটা যে উপর থেকে তুমি ছেড়ে দিছো, এই যে ছেড়ে দেওয়ার ফলে কি হয়েছে, এ নিচে পড়ছে। ওকে, এখন এখানে কি দিয়েছে, এ থেকে একদম মাটি অর্থাৎ এ থেকে সি এর দূরত্ব কত, 60 মিটার। আবার বইলে দিছে এ বি এর যে দূরত্ব এইটা হবে এসি এর 1/4, অর্থাৎ এ বি এর যে দূরত্বটা হবে এটা 60 এর 1/4 হবে, অর্থাৎ 15 মিটার হবে। তো এটা তোমরা ইজিলি বের করতে পারবা। আচ্ছা, আমাদের এখন প্রশ্নে কি বলছে, আমরা একটু খেয়াল করি প্রশ্নে কি বলছে। প্রশ্নে বলছে যে ভূমি হতে এ বিন্দুতে বস্তুটি উঠাতে যদি 2 মিনিট সময় লাগে তবে কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল, অর্থাৎ ক্ষমতা বের করার জন্য বলছে পি। পি সমান কি, ডাব্লিউ বাই টি। ডাব্লিউ সমান কি, এম জি এইচ বাই টি। আচ্ছা, এখন আমার এখানে এম এর মান কত দিয়ে দিছে, 5 কেজি। জি এর মান কত আমার জানা আছে না, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর টি এর মান এখন দিয়ে দিচ্ছে 2 মিনিট সময় লাগে, তাহলে 2 মিনিট আমার রাখা যাবে না, আমার সব সময় আছে কিন্তু হবে তো 120 সেকেন্ড। 2 × 60 দিলে 120 সেকেন্ড। এখন এটা বাচ্চাদের প্রশ্ন। এখন এইচ, এইচ কত হবে, কি বলছে, ভূমি থেকে এ বিন্দুতে বস্তুটি উঠাতে, অর্থাৎ ভূমি মানে কত, সি, সি থেকে এ তে উঠাবেন, তাহলে মোট উচ্চতা কত, মোট উচ্চতা 60 মিটার না, তো এখানে এইচ এর মান কত হবে, 60 মিটার। তাহলে এটা কত হবে, এম জি এইচ না, তাহলে এম এর মান হবে 5 × 9.8 × এইচ এর মান কত হবে, এইচ এর মান হবে 60 ডিভাইডেড বাই হইলো 120। এই তো এখন এটা ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করলে আসে 24.5 ওয়াট। এটাই আনসার। বুঝতে পারছো, অনেক সহজ না, এটা অনেক সহজ। এটা তোমাদের মাস্ট এমসিকিউ আসবে, আর নাইলে গ নাম্বার আসবে। গ নাম্বার আসে এটির সম্ভাবনা একটু বেশি। ওকে, এত লম্বা প্রশ্ন এমসিকিউ আসার সম্ভাবনা খুবই কম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো নাকি, যদি না বুঝতে পারো তাহলে কিন্তু আবার বলা লাগবে ভাই, যদি না বলো তাহলে কিন্তু আবার সমস্যা, কমেন্ট সেকশনে জানাবো। আচ্ছা, এই যে একটা জাতীয় প্রশ্ন, এ বি সি বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতার নীতি অনুষ্ঠিত হবে কিনা। শক্তি সংরক্ষণশীলতার নীতি কি কয় জানো, শক্তি সংরক্ষণশীলতার নীতি কয় এ বিন্দুতে, বি বিন্দুতে এবং সি বিন্দুতে, এই তিনটে বিন্দুতে শক্তি, যেমন ধরো এ বিন্দুতে শক্তি, বি বিন্দু শক্তি এবং সি বিন্দু শক্তি, এই তিনটে শক্তি কি হবে, সমান হবে। আচ্ছা, তাইলে ই সমান কি, অর্থাৎ মোট শক্তি সমান কি হবে জানো, কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। এইটাই হলো মোট শক্তির সূত্র। এখন আমার কি করা লাগবে, এ পয়েন্টে ই কে এ বের করা লাগবে, এ পয়েন্টে ইপি এ বের করা লাগবে, বি পয়েন্টে ই কে বি বের করা লাগবে, ইপি বি বের করা লাগবে, সি পয়েন্টে ই কে সি বের করা লাগবে, ইপি সি বের করা লাগবে। এবং তখন এই যে এ পয়েন্টে ই কে এ আর ইপি এ এর যোগফল বের করে এইটা বি পয়েন্টের এগুলো যোগ করে সি পয়েন্টের এগুলো যোগ করে দেখা লাগবে যে এই তিনটে সমান কিনা। যদি এই তিনটে সমান হয়ে যায় তাইলে এটা কি হবে, তাইলে এটা হবে শক্তি সংরক্ষণশীলতার নীতি মানছে। যদি এটা সমান না হয় তাইলে এটা কি হবে, শক্তি সংরক্ষণশীলতার নীতি মানে নাই। এখন দেখো আমার এখানের মধ্যে দিয়ে দিছে এসি এর মান কত পাইলাম, 60 মিটার না, এসি এর মান এই এ থেকে সি এর দূরত্ব কত, 60 মিটার। ওকে, আবার এখানে এ থেকে বি এর দূরত্ব কত, এ থেকে বি এর দূরত্ব হইলো 1/4 অফ এসি, তাইলে এসি এর মান পেলাম 60, তাইলে 1/4 সমান হইলো 15 মিটার। অর্থাৎ এই জায়গার দূরত্ব কত পাইলাম, 15 মিটার। যেহেতু এ বি এর দূরত্ব 15 মিটার, এসি এর দূরত্ব 60 মিটার, তাইলে বিসি এর দূরত্ব কত হবে, এসি মাইনাস এবি সমান হবে 60 মাইনাস 15 সমান হবে 45 মিটার। বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এগুলো মনে থাকবে তো, এই জায়গা হবে 45 মিটার। ওকে, আচ্ছা এখন আসো, এখন এ বিন্দুতে আমার মোট শক্তি বের করা লাগবে। এ বিন্দুতে প্রথমে কি করা লাগবে, ই কে এ বের করা লাগবে, হাফ এম ভি স্কয়ার। তো ভি স্কয়ার ইকুয়াল টু কি, সেটা আমি একটু মুছি, এর মান কত পাইছিলাম 45। হ্যাঁ, এটার মান ডিরেক্ট লিখে দিই 45 মিটার। তো এম এর মান কত, এখন হাফ, এম এর মান কত, দেখো 5 কেজি, তাহলে এম ইকুয়াল টু 5 কেজি। আর ভি স্কয়ারের মান কত, ইউ স্কয়ার প্লাস 2GH, তার মানে এটা কত, 0 প্লাস 2 × 9.8। এইচ এর মানটা কত হবে, একটা জিনিস মনে রাখবা যে
এইচ সবসময় কাউন্ট করে কই থেকে? যদি গতিশক্তির ক্ষেত্রে এইচ কাউন্ট করে উপর থেকে পয়েন্ট, উপর থেকে কি পয়েন্ট। আর বিভব শক্তির ক্ষেত্রে কাউন্ট করে কই থেকে? বিভব শক্তির ক্ষেত্রে কাউন্ট করে নিচ থেকে পয়েন্ট। বুঝতে পারছো স্যার? এই কথাগুলো তোমরা বুঝবা না, এখন আমি তোমাকে বলি। এটা একটু হাইলাইটার দিয়ে তোমাকে দেখায় বলি। এখন এইচ এর মান বের করা লাগবে না, ই কে এ। এখন আমি কি বের করতেছি? এ বিন্দুতে গতিশক্তি বের করতেছি না, ই কে দ্বারা কি বলছি? কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি। সেখানে তোমাদের বাংলা লিখে দিই যে এটা হলো গতিশক্তি, গতিশক্তি। হ্যাঁ, আচ্ছা। তো আমি এখন কি বের করতেছি স্যার? ই কে এ বের করতেছি না? তো এখন আমি যে ই কে এ বের করতেছি, এই জিনিসটা কি? এই এ বিন্দুতে এইটার উচ্চতা কই থেকে কাউন্ট করে? উপর থেকে পয়েন্ট। এখন এটার সর্বোচ্চ উচ্চতাই তো এ এবং পয়েন্টটাই তো এ। তার মানে কি এখানে কোনো দূরত্ব আছে? নাই। তার মানে এখানে উচ্চতা নাই। তার মানে এখানে কত হবে? এইচ এর মান 0। তার মানে এই সম্পূর্ণটার মান কত হবে? 0। বুঝতে পারছো? তাহলে এম এর মান 5 ইনটু 0 সমান এই সম্পূর্ণটার মান হইলো 0 জুল। ওকে? এখন আমি ইপি এ বের করব। ইপি এ অর্থাৎ এটা হলো বিভব শক্তি। এটা কি? বিভব শক্তি। এখন আমি কি বের করব? ইপিএ। এখন ইপিএ সমান কি হবে? এম জি এইচ। তাহলে এম এর মান কত? 5 ইনটু 9.8 ইনটু এইচ এর মান কত হবে? এখন দেখো, বিভব শক্তি কই থেকে কাউন্ট করে? বিভব শক্তি কাউন্ট করে নিচ থেকে পয়েন্ট অর্থাৎ সর্বনিম্ন। এখন নিচ কত? এটা না, এবং আমার পয়েন্ট কত? এ না। তাহলে এই নিচ থেকে পয়েন্টের উচ্চতা কত? কত? নিচ থেকে পয়েন্টের উচ্চতা 60। তার মানে এখানে হবে 60। তার মানে এর যোগফল হবে, এটা যোগফল হবে 2940, 2940 জুল। তাইলে এ বিন্দুতে মোট শক্তি কত হইল? এ বিন্দুতে মোট শক্তি হইল 0 কে এ, এটা হইল ই কে এর মান প্লাস ইপি এ সমান হইল 2940। তার মানে এটা মোট শক্তি কত হবে? 2940 জুল। এ বিন্দুতে মোট শক্তি। এখন এই জায়গা থেকে একটা জিনিস মজার বিষয় হইলো, দেখো এ বিন্দুতে গতি শক্তি সবসময় 0 হবে, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় গতি শক্তি সবসময় কত হবে? 0 হবে। এখন এটা কেমনে হয়? এটার জন্য একটা মজার বিষয় আছে। ক্লাস টাইমটা একটু লেন্দি হয়ে যেতেছে, তাও তোমাদেরকে যদি আমি একটু বলি। মজার বিষয়টা হচ্ছে এই জায়গাটার মধ্যে যে যখন তুমি একটা জিনিসের উপরের দিকে ছুড়বা, তখন ছুড়ার ফলে কি হবে? এক সময় গিয়ে উপরে গিয়ে থেমে যাবে, থামার পরে আবার নিচে নামবে না। থামছে বিধায় এটার গতিশক্তি কত? তখন এটা সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কি হয়? 0 হয়। এটা একটু মনে রাখবা তোমরা। ওকে? আচ্ছা, তো আমরা এ পয়েন্ট বের করলাম। এখন আসো বি পয়েন্টের ক্ষেত্রে। বি পয়েন্টের ক্ষেত্রে আমরা যদি বের করতে যাই, বি পয়েন্টের ক্ষেত্রে আমরা যদি বের করতে যাই, তাইলে একটা মিনিট, ঠিক আছে। তো আমরা যদি বি পয়েন্টের ক্ষেত্রে বের করতে যাই, তাহলে কি হবে? ই কে বি, ই কে বি অর্থাৎ গতিশক্তি, বি পয়েন্টে গতিশক্তি সমান হাফ এম ভি স্কয়ার। তাইলে ভি স্কয়ার সমান কি হবে? আচ্ছা, এখানের মধ্যে কত পাইছিলাম? এটা 15, এটা হলো 45। এটা কিন্তু মনে রাখো, হ্যাঁ। তো এখানে হাফ ইন্টু 5 ইন্টু ভি স্কয়ার মান কত হবে? ইউ স্কয়ার প্লাস 2gh। তাইলে এটা কত হবে? 0 প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মানটা কত হবে? এখন স্যার এইচ এর মানটা হবে তোমার বি বিন্দুতে কাউন্ট করতেছো না, তাহলে আমরা গতিশক্তি কই দেখানো? উপর থেকে পয়েন্ট। তাহলে উপরে হইলো এ আর বি হইলো পয়েন্ট। তো এখানের মধ্যে উচ্চতা কত? 15। তার মানে এখানে বসবে কত? 15। তাহলে কত হইলো এটা? হলো 294 মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। আমি কিন্তু এটা ভি স্কয়ার এর মান বের করছি, সো দ্যাট আমি এখানে ডিরেক্ট মানটা বসাই দিলে হবে। এটা আবার স্কয়ার করো না, এটা যদি আবার স্কয়ার করো তাহলে একদম কাটা চলে যাবে অঙ্ক। তাহলে এটা হলো টু স্কয়ার মান, তাহলে এটা 735 জন হলো বি বিন্দু। তাহলে ইপিবি কত হবে? ইপিবি সমান হবে এম জি এইচ 5 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মানটা কত হবে? এখন বলো তো। আমরা আমরা কি করি? আমরা তোমার ইপিবি না, তো আমরা একটা কাজ করি। আমরা কাজটা কি করি যে আহ বিভব শক্তি কাউন্ট করি নিচ থেকে পয়েন্ট। তাহলে নিচ থেকে পয়েন্টের দূরত্ব কত? আমার পয়েন্ট বি এবং নিচ হলো সি, এর দূরত্ব কত? 45 না? তাহলে আমরা এখানে কত বসাবো? 45, 45। তার মানে এটা কত হইলো? এটা হলো 2205 জুল। তাইলে বি পয়েন্টে মোট শক্তি কত হবে? ই কে বি প্লাস ইপিবি। ওই যে ই কে আছে, কি একটা গান বেরিয়েছে না? তো 735 জুল প্লাস 2205 জুল, তো এটা হলো 2940 জুল। তাহলে আমরা বি পয়েন্টও সেম জুল পাইলাম। এখন আমরা দেখি সি পয়েন্টের কাহিনী কি হয়। এটা কিন্তু মনে রাখো, এটা কিন্তু 15 আর এটা কিন্তু কত? 45।
এখন আসো সি পয়েন্টের ক্ষেত্রে ই কে সি সমান হইল হাফ এম ভি স্কোয়ার। তাইলে এখানে আমাদের হাফ ইন্টু 5 ইন্টু ভি স্কোয়ার মান কত হবে ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে ইউ এর মান কত হইলো স্যার 0। তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মানটা কত হবে এখন দেখো এইখানের মধ্যে সর্বোচ্চ উচ্চ থেকে পয়েন্ট, তাহলে সর্বোচ্চ উচ্চ থেকে পয়েন্টের দূরত্ব কত 60, তার মানে এখানে বসবে কত 60। তার মানে এখানে কত বসছে 60 বসছে। এটা কি তোমরা বুঝতে পারছো নাকি বুঝো নাই? এই জিনিসটা আমাকে বলো যে এখানে কেন 60 বসছে বুঝতে পারছো? নিচ থেকে মানে উপর থেকে পয়েন্ট, গতিগতি দেখো উপর থেকে পয়েন্ট, তাহলে উপর হইলো সর্বোচ্চ উচ্চতা এ আর পয়েন্ট হইলো সি, তাহলে এতটুকু দূরত্ব কত 60 মিটার, জন্য আমি বসাইছি 60। বুঝতে পারছো? তো এটার মান কত আসে 2gh, জি এর মান 1176 মিটার স্কোয়ার সেকেন্ড স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। 1176, তার মানে হলো 2940 জুল ইকেসি। এবং ইপিসি কত আসবে দেখো তো, এম জি এইচ ইকুয়াল টু হবে তোমার 5 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মানটা কত হবে একটু বলো তো। বিভব শক্তি সবসময় কোথায় কাউন্ট করে? নিচ থেকে না? নিচ থেকে কই কাউন্ট করে? পয়েন্ট না? নিচ ওইটা পয়েন্ট ওইটা, তার মানে এটা এটা এখানে অতিক্রান্ত দূরত্ব কত 0 না? তার মানে এখানে অতিক্রান্ত দূরত্ব হইলো তোমার 0, তার মানে এটা সম্পূর্ণটা হলো 0 জুল। তাইলে সি বিন্দুতে মোট শক্তি কত? ইসি সমান ই কে সি প্লাস ইপি সি। এটা হইলো তোমার 2940 প্লাস 0 সমান হলো 2940। ক্লিয়ার? তো আমরা এ বিন্দু বি বিন্দু সি বিন্দুতে দেখো, এ বিন্দুতেও পাইলাম 2940, বি বিন্দুতেও পাইলাম 2940, সি বিন্দুতেও পাইলাম 2940। তার মানে কি তিনটা শক্তি সেম। যেহেতু তিনটার শক্তি সমান, 3 পয়েন্টেই শক্তি সমান, তাই এটা কি হইছে, এইটা শক্তির সংরক্ষণশীলতার নীতি মানছে। তার মানে সংরক্ষণ নীতি অনুসৃত হয়েছে, অনুসৃত হয়েছে, নট হয়নি, হয়েছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এই অঙ্কটা বুঝতে পারছেন তো? এই অঙ্কটা আবার একটু রিক্যাপ দিয়ে শুনবেন, হ্যাঁ আমার কথাগুলো আবার মন দিয়ে শুনবেন, তাইলে ইনশাআল্লাহ পরীক্ষার হলে আর ভুলবেন না। আচ্ছা, বলছে কি একটা প্রশ্ন, সৃজনশীল নাম্বার 2, এই চ্যাপ্টারের লাস্ট কোয়েশ্চন। 10 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন 2000 কেজি পানি 3 মিনিটে 90 মিটার উচ্চতায় উঠাতে পারে। ইঞ্জিনটির কর্মদক্ষতা কত? তো 10 কিলোওয়াট ক্ষমতা, তার মানে কি এটা হইলো তোমার কি প্রদত্ত ক্ষমতা, এটা কি তোমার প্রদত্ত ক্ষমতা, এটা কি প্রদত্ত ক্ষমতা, অর্থাৎ পি কত দিয়ে দিছে 10 কিলোওয়াট। আমি কি এটার কিলোওয়াটে রাখবো না স্যার, এটা আমি ওয়াটে নিয়ে যাবো। এটা ওয়াটে নিয়ে গেলে কি হবে 10 ইন্টু 1000 সমান হবে 10,000, মানে 10,000 ওয়াট। ওকে, প্রদত্ত ক্ষমতা দিল, ভর দিল হইলো কত 2000 কেজি, পানির ভর দিল 2000 কেজি, টাইম দিল 3 মিনিট, 3 মিনিট হইলো 180 সেকেন্ড। এটার মনে রেখো 3 ইন্টু 60 দিয়েই লাগবে, মাস্ট বি মাস্ট, এটা একদম মানে মনে রেখো। আর উচ্চতা হইলো 90 মিটার। তাইলে আমার কর্মদক্ষতা সমান কি, কর্মদক্ষতা সমান, আচ্ছা প্রদত্ত, এটা হইলো প্রদত্ত, ঠিক আছে, প্রদত্ত ক্ষমতা পি প্রাইম ইকুয়াল টু কি হবে এম জি এইচ বাই টি। তাহলে এম এর মান কত, এম এর মান হইলো 2000 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান কত, এইচ এর মান হইলো 90 ডিভাইডেড বাই 180। এটা কাটা যায় 2 2 এ 2 4.9, তো যত গুণ এটা আবার হয়ে যায় 9.8, 980, 980 তো হয় 9800, 9800 ওয়াট। ওকে, তো আমি পেয়ে গেলাম প্রদত্ত ক্ষমতা। তাহলে এটাই করলো কি কর্মদক্ষতা সমান প্রদত্ত ক্ষমতা বাই প্রাপ্ত ক্ষমতা ইন্টু 100%। তাহলে এটা কত হইলো 9800, আর প্রাপ্ত প্রদত্ত ক্ষমতা কত 10,000, 10,000 ইন্টু 100, তো এখানে কত আসে 98% আসে। এটা কর্মদক্ষতা কত আসে 98% আসে। এটা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। বুঝতে পারছো? এটা হলো তোমার কি ইঞ্জিনটির কর্মদক্ষতা পেয়ে গেছো, হ্যাঁ। তো এখন তোমার নেক্সট কোয়েশ্চন, নেক্সট কোয়েশ্চন হইলো তোমাকে কি কোয়েশ্চন করছে, আহ ইঞ্জিনটির সাহায্যে উক্ত সময়ে ওই পরিমাণ পানিকে 120 মিটার উচ্চতায় উঠানোর জন্য ক্ষমতার কিরূপ পরিবর্তন করতে হবে। প্রথম জিনিস হইলো তুমি লিখা লাগবে যে তুমি কিন্তু গো হতে ইঞ্জিনটির কর্মদক্ষতা পেয়ে গেছো, ইঞ্জিনটির কর্মদক্ষতা, কর্মদক্ষতা, কর্মদক্ষতা কত ছিল, ইটা ইকুয়াল টু 98%, হ্যাঁ এটা পেয়ে গেছো। এখন তোমার কি করা লাগবে, এখন আবার নতুন করে মানে প্রাপ্ত ক্ষমতা বের করা লাগবে, প্রাপ্ত ক্ষমতা। তোমার নতুন করে কি করা লাগবে, প্রাপ্ত ক্ষমতা বের করা লাগবে। কেমনে, পি ডাবল প্রাইম দাও এটা, প্রাপ্ত ক্ষমতা কত এমজিএইচ বাই টি, এমজিএইচ বাই টি। এখন দেখো আমি কিন্তু এই প্রশ্নটা আগে পড়ছি, প্রশ্নটা তুমি একটু পড়ো দেখো। ইঞ্জিনটির সাহায্যে উক্ত সময়ে, অর্থাৎ টি এর মান কত 3 মিনিটই রয়েছে,
তার মানে 180 সেকেন্ড। ওই পরিমাণ পানি অর্থাৎ 2 কেজি, তার মানে এম এর মানও কত, সরি 2000 কেজি, হ্যাঁ। আর 120 মিটার উচ্চতা, শুধু উচ্চতাটা চেঞ্জ হয়েছে, আগে ছিল 90 মিটার, এখন হচ্ছে 120 মিটার, তার মানে 120 মিটার উচ্চতায় তুলতে কত, আর জি এর মান তো এটা মুখস্থ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, হ্যাঁ। তো কত ক্ষমতার কিরূপ, মানে ক্ষমতার কিরূপ পরিবর্তন হবে। তো আমি এখন পি ডাবল প্রাইম কত পাইলাম, এমজিএইচ না, এটার মান পাইলাম হলো, এম এর মান হলো 2000 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান কত 120 ডিভাইডেড বাই 180, এটা হলো 3, এটা হলো 2, এটা কাটাকাটি করলে আসে 13,066.67 ওয়াট। ওকে, এই হইলো তোমার কি প্রাপ্ত ক্ষমতা। কখন প্রাপ্ত ক্ষমতা, যখন তোমার উচ্চতা 90 মিটার নয় 120 মিটারে। এখন আমার কি করা লাগবে, এখন আমি কি পাইলাম, ইটার মান পাইলাম 98%। এখন আমি প্রাপ্ত ক্ষমতা পাইলাম কত, 13,066.67 ওয়াট, নট কিলোওয়াট। এখন এটা পাইলাম তো, হ্যাঁ, আচ্ছা। এখন আমি এটা কি করবো, আমি এখন কি জানি, ইটা ইকুয়াল টু প্রাপ্ত ক্ষমতা ডিভাইডেড বাই প্রদত্ত ক্ষমতা ইনটু 100%। এখন আমার কি বের করা লাগবে, ক্ষমতার কিরূপ পরিবর্তন করতে হবে, অর্থাৎ তোমার প্রদত্ত ক্ষমতারে আর কতটুকু বাড়াইতে হবে বা কমাইতে হবে। তো এখানের মধ্যে আমার প্রদত্ত ক্ষমতাটা বের করা লাগবে, এটার মান আমার জানা, এটার মান আমার জানা, তাহলে প্রদত্ত ক্ষমতা ইকুয়াল টু পি ডাবল প্রাইম ডিভাইডেড বাই এটা ইনটু 100%। তাহলে পি ডাবল প্রাইমের মান কত, 13,066.67, আর এটার মান কত 98%, সরি, এখানে কিন্তু পার্সেন্টটা ইউজ হবে না, এই পার্সেন্টে কাটা চলে যাবে, বুঝতে পারছো আমার কথা, ইনটু 100 ইকুয়াল টু কত হবে, এটা হবে 13,333.33 ওয়াট। তো আমি যদি 90 মিটারের জায়গায় 120 মিটার উচ্চতাটা রাখি, তাহলে আমি প্রাপ্ত ক্ষমতা মানে প্রদত্ত ক্ষমতা কত দেওয়া লাগবে, 13,333.33 ওয়াট। তো আমি দিছিলাম কত, পি, এটারে ধরো P1, ধরো এটারে P1 ধরো। তো আমি পাইছি হইলো পি, আমি দিছিলাম আগে 10 কিলোওয়াট, আমি এখন দেয়া লাগবে কত, 10 কিলোওয়াট সমান হলো 10,000 ওয়াট, 10,000 ওয়াট। আমার দেয়া লাগবে কত, 13,333.33 ওয়াট। তার মানে কি করা লাগবে, আমার বাড়াইতে হবে, অর্থাৎ ইঞ্জিনের ক্ষমতার পরিবর্তন করতে হবে, ইঞ্জিনের ক্ষমতার পরিবর্তন করতে হবে কতটুকু, বড় থেকে ছোট না নাকি ছোট থেকে বড়, বড় থেকে ছোট, 13,333.33 মাইনাস 10,000 ওয়াট, অর্থাৎ 3,333.33 ওয়াট। ওকে, তো ইঞ্জিনের ক্ষমতা পরিবর্তন করতে হবে 3,333 ওয়াট। এই হইল তোমার মেইন কাহিনী, বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। তো এখানের মধ্যে তোমার কাহিনীটা আমি যদি আবার এলাবোরেটলি ব্যাখ্যা করি, তোমার প্রথমে কি, তুমি, তোমার একটা ক্ষমতা দেয়া আছে, তোমার একটা ক্ষমতা প্রাপ্ত ক্ষমতা বের করা লাগছে, তুমি এটা বের করছো, হ্যাঁ, প্রাপ্ত ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা ইনটু 100%, এইটা বের করছো। এখন এবার এইটা বের করছো, ঠিক আছে। এখন আবার বলছে এই যে প্রদত্ত ক্ষমতা বের করছো, এটা বের করছিল 90 মিটার দিয়ে, তোমার বলছে 120 মিটার দিয়ে আবার একটা প্রদত্ত ক্ষমতা বের করো। বের করার পরে এই ইটা অর্থাৎ এইটার যে মানটা পাইছো, এইটার মান, এখানে যে মানটা পাইছো, এই মানটারে এখানে বসাও। তার মানে এখানে কি পাইলা, এইটা, এটা কিন্তু প্রাপ্ত, হ্যাঁ, এটা কিন্তু প্রাপ্ত, এটা হইলো এইটা। এখন বলছে প্রদত্ত তোমার কতটুক দেয়া লাগবে, এই মানটা পাইতে হইলে প্রাপ্ত এতটুক থাকলে প্রদত্ত তোমার কতটুক দেয়া লাগবে, এই প্রদত্তটা বের করছি। বের করার ফলে, এই বের করার পরে কি করছি, আগে যেটা ছিল এটা থেকে বিয়োগ করছি, কতটুকু পরিবর্তন করা লাগবে আমি পেয়ে গেছি। বুঝতে পারছেন স্যারেরা, আশা করি বুঝতে পারছেন। তো এখানে শিওর শর্টের কিছু কথাবার্তা বলি। তো এইটা শিওর শর্ট দিয়ে দিলাম, ইনশাল্লাহ এগুলা থেকে আসবে। আমি যে দুইটা করাইছি না, দুইটা সিকিউ, জাস্ট আমি যে দুইটা সিকিউ করাইছি, এই দুইটা আমি যে কথাগুলো বলতেছি, আবার রিক্যাপ করে পিছনে গিয়ে এই কথাগুলোর সাথে সাথে আনসার গুলো নিজে বুঝে 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 লিখে ফেলো, আর কোনো কথা নাই, বুঝতে পারছো। এটা হলো এক নাম্বার বিষয়। আর সেকেন্ড বিষয় হলো, কারণ আমাদের তো রিস্ক নেওয়া যাবে না, তো আমাদের কয়েকটা সিকিউ প্র্যাকটিস করে পরীক্ষায় যেতে হবে। এই সিকিউ গুলো হলো ঢাকা বোর্ডের 25-এর সিকিউ, রাজশাহী বোর্ড 25, যশোর 25, বরিশাল 25, দিনাজপুর 25, রাজশাহী 24, যশোর 24, কুমিল্লা 24। বুঝতে পারছো, এখানে কয়টা হলো 8টা প্রশ্ন। তো এই 8টা সিকিউ ভালো কইরা, এই সিকিউ ভালো করে দেখা যাবে, হ্যাঁ, ভালো করে একদম প্র্যাকটিস করে যাবে, হ্যাঁ। আর তোমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ভাই এগুলা করলে কি হয়ে যাবে, এগুলা করলে যারা একটু দুর্বল তাদের জন্য হয়ে যাবে এনাফ। আর যারা একদম 100 আউট অফ 100 পাইতে চাও, আমার মতো যারা 96 না পাইতে চাও, তারা
এইটা তো করবাই, সাথে কি করবা, সাথে তোমার আহ, আরো একটু বেশি করে ক্যাডেট বা এগুলা সলভ করবা। তবে ক্যাডেট করার এখন আর সময় নাই। এখন তোমরা জিলা স্কুল গুলা সলভ করতে পারো, জিলা স্কুল। ওকে, জিলা স্কুল গুলা সলভ করতে পারো। ওকে, তো এইগুলা ভালো করে দেখো। শিওর শট প্র্যাকটিসে কি বলছে, শিওর শট প্র্যাকটিস মানে হইলো এই প্র্যাকটিস গুলা যদি, এইগুলা যদি তুমি ভুলে মানে বুঝে বুঝে করতে পারো, তাইলে ইনশাল্লাহ এটাই তোমার জন্য এনাফ হয়ে যাবে, এনাফ মানে মোর দেন এনাফ। বুঝতে পারছো? তো থ্যাংক ইউ সো মাচ, তোমাদেরকে এত কষ্ট করে 1 ঘন্টা 24 মিনিটের মতো ক্লাস হয়েছে, ক্লাসটা তোমরা করছো। এবং ক্লাসটা করলেই শুধু হবে না, ক্লাসের সাথে সাথে যারা আমার সাথে সাথে যারা প্র্যাকটিস করছো, মানে আমি যেটা করেছি এটা যারা যারা করছো, এইটা তোমাদের জন্য বেশি ইফেক্টিভ হচ্ছে। যারা করো নাই তারা আবার একটু কষ্ট করে ট্রিক্স দিয়ে এগুলো আমার সাথে সাথে করে নিবা। আর যে মানে যারা আমার মতো একটু অলস বেশি, তোমরা একটু প্র্যাকটিস গুলা, যেগুলো তোমাদেরকে প্র্যাকটিস দিছি, প্র্যাকটিস এগুলা ভালো করে করবা। হ্যাঁ, প্র্যাকটিস গুলা ভালো করে করবা ইনশাল্লাহ। আশা করি এগুলা থেকেই কমন আসবে। তোমাদের কয়টা চ্যাপ্টার? মাত্র 7টা না চ্যাপ্টার? 7টার মধ্যে যদি 7টা না পড়তে পারো তাহলে কি হইলো? অলরেডি তোমার 3টা শেষ, কিন্তু আমার ক্লাস দেখে 1 ঘন্টা 24 মিনিটে তোমার 3টা চ্যাপ্টার শেষ। আর ইনশাল্লাহ আমি আরো বাকি 3টা চ্যাপ্টার, 7টা না 6টা আমি শিওর ভুলে গেছি। এক আছে তোমাদের, আমি জানি না, কমেন্টে একটু জানাই তো। তো এই কয়েকটা এখন 3টে শেষ করে দিই, পরে আবার 3টে শেষ করে দেবো। আলো, স্থির তড়িৎ আর কি, তরঙ্গ, এই 3টেই তো বাচ্চাদের প্রশ্ন যা আছে, পরীক্ষায় যা আসবে তাই শেষ করে দেবো, তাইলে তো তোমাদের শেষ, তাই না? তো তোমরা একটু মন দিয়ে ভালো করে পড়ো, লাস্ট টাইম চলে আসছে, ফাঁকিবাজি করো না। যখনই তোমার ফাঁকিবাজি করতে ইচ্ছা হবে তখনই তোমার তোমার পিতামাতার কথা চিন্তা করবা। দেখবা যে তোমার আব্বু হাড়ভাঙা পরিশ্রম করে তোমার জন্য টাকা আনতেছে বাসায়, টাকা এনে তোমাকে পড়াইতেছেন, অনেক কষ্ট করে তোমাদেরকে এই ডিভাইসটা দিচ্ছেন, যে ডিভাইসে ক্লাস করতেছো, এমবি কিনে দিচ্ছেন, খাওয়াচ্ছেন। মানে উনি নিজের যে চাহিদা, নিজের যেগুলা মানে পূরণ না করে, নিজের ইচ্ছাগুলা পূরণ না করে তোমাদের ইচ্ছা পূরণ করতেছেন। তো এই জিনিসগুলা একটু চিন্তা করবা। এগুলো আসলে মন থেকে আসা লাগবে, এগুলো আমার কথা বলা দিয়ে আসবে না, এগুলো আমার মোটিভেশন দিয়ে আসবে না। এগুলা খুবই একটা মানে নিজে থেকে চিন্তা করা লাগবে ইনশাল্লাহ। তুমি যদি একটা এ প্লাস পাও, তুমি একটু চিন্তা করো, তুমি যদি একটা ভালো রেজাল্ট করো, তোমার আব্বু আম্মু মানুষের সামনে কি বলতে পারবে, যে আমার অমুক সন্তান, আমার ছেলে আমার মেয়ে একটা ভালো রেজাল্ট করছে। তো এই জিনিসগুলাই আসলে আমাদের মা বাবার প্রাপ্তি। ওনারা আমাদের কাছ থেকে টাকা পয়সা চান না, আমাদের কাছ থেকে একটু সুনাম চান। আমরা যেন ওনাদের মানে মানটা রক্ষা করতে পারি। এবং সর্বোপরি যার যার ধর্মের প্রার্থনা করবা, যারা মুসলিম আছে তারা ভালো করে নামাজ কালাম পড়বা, এবং নামাজের প্রতি একদম বেশি ফোকাসড হবা। তাইলে ধরো তোমার যে টেনশন ডিপ্রেশন, পড়ালেখা হয় নাই, সামনে পরীক্ষা কি করব, এগুলো নিয়ে আমি গাইডলাইন দিব। তবে এইগুলা ইনশাল্লাহ কারেক্ট যাবে, বুঝতে পারছো? তো তোমাদেরকে থ্যাংক ইউ, অনেক মানে মোস্ট থ্যাংক ইউ। আর তোমরা কাইন্ডলি মানে আমার ক্লাসগুলা শেয়ার করে দিও, হ্যাঁ। আর জাকিস টিউটোরিয়ালে সাথে থাকার জন্য তোমাদেরকে একদম মানে মন থেকে ধন্যবাদ। হ্যাঁ, ওদেরকে মন থেকে ধন্যবাদ, একদম মানে বলার বাইরে, জাকির স্টিউডিওর সাথে যে তোমরা আসো। কারণ তোমরা ছাড়াই তো আমার আসলে, আসলে আমার এটা পড়ানোটা পেশন তো। তো আমার সামনে সেমিস্টার, তাও হুটহাট মনে হইলো যে আমার 26 ব্যাচের জন্য কিছু একটা করি। আমার অফলাইনে কিছু স্টুডেন্ট আছে, ভালো স্টুডেন্ট আছে, তো এদের জন্য কিছু একটা করি, এই জন্য আর কি করা। তো থ্যাংক ইউ সো মাচ, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আর মাত্র 3টা অধ্যায় আছে, ইনশাল্লাহ 3টা অধ্যায় শেষ করে দিব। তো এতদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং এই ক্লাসটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। আর চাকরি টিউটোরিয়ালে তোমরা সব সময় সাথে থেকো। তো ওকে, তাইলে ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম।